সো লাস্ট ক্লাস আমরা আলোচনা করেছিলাম কি কি টপিক আমরা কভার করেছিলাম। আমরা কভার করেছিলাম কুলম্বস ল, এবং কুলম্বস ল এর আমরা ম্যাথমেটিক পড়েছিলাম F should be equal to 1/4πε0 Q1 Q2 by R square। এটা স্কেলার ফর্ম লিখেছিলাম, এবং ভেক্টর ফর্ম যদি তোমাদের মনে থাকে F equal to 1/4πε0 Q1 Q2 into R cap by কত লিখেছিলাম R square, ক্যাপ দিয়ে লিখলাম আমরা, এটা ভেক্টর ফর্ম লিখেছিলাম। এর থেকে আমরা পেয়েছিলাম ইলেকট্রিক ফিল্ড, এর থেকে আমরা পেয়েছিলাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যাটাকে বলা হয় বাংলায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এবং সেটাকে আমরা ই দিয়ে ডিনোট করেছিলাম 1/4πε0 Q by R square। এবং সিমিলারলি এটাকেও যদি ভেক্টরে লিখি তাহলে ই ভেক্টর শুড বি ইকুয়াল টু 1/4πε0 Q ইন্টু R ক্যাপ বাই R স্কোয়ার, এটা লেখা যায়। এবং এরই আর একটা ফর্মুলা লিখেছিলাম যে কোনো জায়গায় এফ ফোর্স যদি কাজ করে তাহলে কিউ ইন্টু ই ভেক্টর, এটাও কিন্তু তার একটা ফোর্স হবে ইলেকট্রিক ফিল্ডের সাথে রিলেশন। আমরা আগের দিন চার্জ ডিস্ট্রিবিউশন পড়িয়েছিলাম, সেখানে আমরা আলোচনা করেছিলাম ল্যামডা শুড বি ইকুয়াল টু কিউ বাই এল, ল্যামডাটাকে বলা হয় লিনিয়ার চার্জ ডেন্সিটি। সেরকমই আমরা সিগমা পড়েছিলাম কিউ বাই এরিয়া, সেটাকে বলবো সারফেস চার্জ ডেন্সিটি। এবং আমরা পড়েছিলাম রো সমান কিউ বাই ভলিউম, এটাকে বলবো ভলিউম চার্জ ডেন্সিটি ভিসিটি। জাস্ট এই কটা টপিক আলোচনা করা হয়েছিল আগের দিন। এবং আমরা আলোচনা করেছিলাম একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স বা তড়িৎ বলরেখা, ইলেকট্রিক ফোর্স লাইন্স, তড়িৎ বলরেখা আলোচনা করেছিলাম। কেমন না, তো প্লাস কিউ থেকে বলরেখাগুলো বেরিয়ে যায় আমরা আলোচনা করেছিলাম, এবং মাইনাস কিউতে সমস্ত বলরেখাগুলো প্রবেশ করে, আমরা এটা আলোচনা করেছিলাম। এর রেসপেক্টে আমরা যদি আজকে একটা প্রবলেম করতে চাই, আমরা একটা প্রবলেম সেমি সার্কেল দিয়ে করেছিলাম যে অর্ধবৃত্ত। আমরা একটা আলোচনা করতে চাইছি যে এইরকম ধরো কোনো একটা জায়গায় কোনো একটা রড, সে কোনো একটা রড যার লেংথ হচ্ছে কত, যার লেংথ হচ্ছে এল, আমি রেখে দিলাম, এবং সেখানে আমি কত চার্জ দিলাম, আমি সেখানে চার্জ দিলাম কিউ, চার্জ দিলাম আমি সেখানে চার্জ দিলাম কিউ। তাহলে একটা এল লেংথের রড আছে, তার মধ্যে আমি কিউ চার্জ দিলাম। এখন আমি কি এর সেন্টার কোন এক জায়গায় আছে, এই সেন্টার থেকে আর দূরে, এটা ধরো আর দূরত্ব, এই সেন্টার থেকে আর দূরে আছে পি একটা বিন্দু। সেটা কেমন পয়েন্ট না, তো দিস ইজ কল্ড অ্যাক্সিয়াল পয়েন্ট, অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু। তাহলে এই সেন্টার থেকে আর দূরত্বে অবস্থিত কোন একটা বিন্দু পি, সেইখানটাতে আমি চাইছি ইলেকট্রিক ফিল্ড কত। সো ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা তুমি দেখতেই পাচ্ছ 1/4πε0 Q বাই R স্কয়ার, এরকম হওয়া উচিত। কিন্তু এটা হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন আছে, মানে কিছু চার্জ আমার এখানেও আছে, কিছু চার্জ এখানে, সব জায়গায় চার্জ আমার ছড়িয়ে রয়েছে। তাহলে এইরকম একটা কন্টিনিউয়াস মিডিয়ামের ক্ষেত্রে যখনই আমি কোনো একটা জায়গায় কি করতে চাইবো, ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইবো, তখন আমাকে কিছু এলিমেন্টারি অংশ ধরে নিয়ে তার পুরোটা ইন্টিগ্রেট করতে হয়। এরকম ফান্ড আমরা করেছি আগে। তাহলে আমরা প্রথমত এর চার্জ ডেনসিটি, লিনিয়ার চার্জ ডেনসিটি কত লিখতে পারি, ল্যামডা শুড বি ইকুয়াল টু কিউ বাই এল, এটা হবে অবভিয়াসলি। এখন এই রকম সিস্টেমের ক্ষেত্রে যখনই আমি দেখবো, তখন আমরা আগের দিনও দেখালাম সেমি সার্কেল যখন ছিল তখন একটা ছোট অংশ কেটে নিয়েছিলাম। তাহলে এই জায়গাটাতেও আমরা একটা ছোট অংশ কেটে নেবো। আমরা একটা ছোট অংশ কেটে নিলাম যে এখান থেকে এক্স দূরে অবস্থিত একটা ছোট্ট অংশ ডিএক্স, যার চার্জ হচ্ছে কত ডিকিউ, এটা আমরা অ্যাজিউম করে নিলাম, যাতে করে এই ডিএক্সটা খুব ক্ষুদ্র, যাতে করে এই ডিস্টেন্সটা আমার দাঁড়ায় কত আর মাইনাস এক্স। ঠিক বলছি তো? হ্যাঁ না বলবে, এই ডিস্টেন্সটা অবভিয়াসলি আর মাইনাস এক্স। তো এখন এই যদি সিচুয়েশন দাঁড়ায়, তাহলে আমরা এই জায়গাটায় কি লিখতে পারবো যে ডিকিউ যদি চার্জ হয় এই ডিএক্স অংশের জন্য, তাহলে ডিকিউ ডিএক্স অংশের জন্য চার্জ হয়, তাহলে ডিকিউ শুড বি ইকুয়াল টু ল্যামডা ইনটু ডিএক্স। আগের দিনের ক্লাসে বুঝিয়েছিলাম একক দৈর্ঘ্যে চার্জ যদি ল্যামডা হয়, ডিএক্স দৈর্ঘ্যে চার্জ হবে ল্যামডা ডিএক্স। অবভিয়াসলি তাই হওয়া উচিত, অবভিয়াসলি তাই হওয়া উচিত। তো এই ক্ষেত্রে তাই হয়েছে। এখন আমি যদি এই ছোট্ট অংশের জন্য এখন এই জায়গাটা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাহলে সেই ফিল্ডটা কত উচিত ডিই, নাকি সেই ফিল্ডটা কত উচিত ডিই, এন্ড ডিই এর ভ্যালু কত উচিত না, তো 1/4πε0, না তো এইটুকু অংশের চার্জ কত ডিকিউ, ডিকিউ বাই দূরত্ব কত
r মাইনাস এক্স এর হোল স্কোয়ার, দ্যাট ইজ অল। আর এই জায়গাটায় যেহেতু অ্যাক্সিয়াল পয়েন্ট, তাহলে ইলেকট্রিক ফিল্ড সবসময় এই দিক বরাবর কাজ করবে। তাহলে এখানে কোনো কম্পোনেন্টে ভাঙারও কোনো জায়গা নাই আমার, এখানে কম্পোনেন্টে ভাঙার কোনো জায়গা নাই। আগেরটাতে কম্পোনেন্টে আগের দিন সেমি সার্কেলে ভেঙেছিলাম, কেন? আমি দেখছিলাম ওটা একটা অ্যাঙ্গেলে কাজ করছিল বলে, এখানে তো এরকম কিছু ব্যাপার নাই। তাহলে এখন যদি আমি টোটাল ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাহলে 1/4πε0 তো কমন কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হবে? ডিকিউ মানে কত? ল্যামডা ডিএক্স, তাহলে ল্যামডা ডিএক্স বাই r মাইনাস এক্স এর হোল স্কয়ার, এটা হচ্ছে। আবার তুমি দেখতে পাচ্ছ ল্যামডাটাও কনস্ট্যান্ট, সেজন্য ল্যামডাটাকে আমি বাইরে বার করে এনে এই রকম লিখতে পারি। এত ঠিক আছে। এন্ড লিমিটটা কত হবে আমার? লিমিটটা হবে দেখো, এইটাকে যদি 0 ধরি, এই দূরত্বটা কত আর এই দূরত্বটা কত? ধরো টোটাল লেন্থ কত? l, তাহলে এই দূরত্বটা কত হবে? -l/2, আর এটা কত হবে? +l/2। তাহলে এটা লিখবো আমি -l/2, এটা কত লিখবো? +l/2। তাহলে আমার পুরো চার্জটা কোথা থেকে আছে? না তো -l/2 থেকে +l/2 পর্যন্ত আছে, ঠিক তো? এবার দেখ dx বাই r মাইনাস এক্স এর হোল স্কয়ার, তাই না? এটা হচ্ছে সমস্যা, কি করে বার করবো r মাইনাস এক্স এর হোল স্কয়ার। সেই জন্য আমরা r মাইনাস এক্স কে একটা নতুন টার্ম ধরে নিতে পারি, যে r মাইনাস এক্স এর হোল স্কয়ার মানে কত? z, তাই না? r মাইনাস এক্স এর হোল স্কয়ার মানে কত? z। তাহলে লজিক্যালি যদি আমি r মাইনাস এক্স কে নতুন একটা কিছু টার্ম ধরে নিই, এটাকে বলা হয় সাবস্টিটিউশন মেথড। তাহলে লজিক্যালি r মাইনাস এক্স মানে কত? আমি ধরছি z, r মাইনাস এক্স মানে কত? z, ঠিক আছে? তাহলে r মাইনাস এক্স মানে কত হচ্ছে? z। তাহলে এখানে দেখছো r হচ্ছে কনস্ট্যান্ট, এখান থেকে এই ভ্যালুটা তো চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হচ্ছে x এর ভ্যালুটা, এখান থেকে এদিকে যাবে, x এর ভ্যালুটা এখান থেকে এদিকে যাবে, তাহলে r তো কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি মাইনাস dx শুড বি ইকুয়াল টু কত? dz, dx শুড বি ইকুয়াল টু dz, ঠিক তো? ভালো কথা, dx শুড বি ইকুয়াল টু dz। তাহলে r মাইনাস এক্স এর ভ্যালু যদি z হয়, তাহলে এখানে r মাইনাস এক্স এর জায়গায় আমি z বসাবো, আর dx এর জায়গায় কত বসাবো? -dz। তাহলে dx এর জায়গায় বসাবো -dz। আবার তুমি লক্ষ্য করতে পারছো লিমিটটাও আমার চেঞ্জ হবে, হ্যাঁ না বলো? কেন? তুমি ভ্যারিয়েবল x কে z এ রিপ্লেস করছো, তখন ফার্স্ট বেঞ্চে বস, x কে রিপ্লেস করছো, তাহলে পরে তোমার z ও চেঞ্জ হবে, অর্থাৎ ভ্যারিয়েবলটাও চেঞ্জ হবে। কিভাবে? না তো যখন x এর মান -l/2, তাহলে এখান থেকে পাবো, দেখো যখন x এর ভ্যালু -l/2, তখন z এর ভ্যালু কত? তাহলে তখন z এর ভ্যালু হবে কত? না তো r +l/2, ঠিক বলছি তো? তার মানে যেখানে আমি -l/2 বসিয়েছিলাম, অ্যাকচুয়ালি সেই জায়গাটা কত বসবে? r +l/2, কারণ এটা z এর ভ্যালু। ভালো করে বোঝ ইন্টিগ্রেশন সাবস্টিটিউশনটা। যখন আমি -l/2 x টাকে বলছিলাম, x এর ভ্যালু -l/2, তাহলে x এর জায়গায় যদি -l/2 বসাই, তাহলে আর z এর ভ্যালু কত যাচ্ছে? r +l/2। সিমিলারলি যখন x এর ভ্যালু l+2, তাহলে x এর ভ্যালু যখন +l/2, তখন z এর ভ্যালু কত হবে? r -l/2। অবভিয়াসলি দেখা উচিত। তার মানে আমি দেখলাম z এর দুটো ভ্যালুতে আমরা এখানে পেয়ে যাচ্ছি, সেই কারণে e এর ভ্যালুটাকে আমরা এইভাবে লিখতে পারি λ/4πε0 -l/2 এর জায়গায় কত লিখবো? না তো r +l/2, আর +l/2 এর জায়গায় লিখবো r -l/2, আর লিমিট কত থাকবে? dx এর জায়গায় বসাবো -dz, আর r মাইনাস এক্স এর হোল স্কয়ারের জায়গায় কত বসাবো? z এর স্কয়ার। বাস, এবার আমার কাজ হচ্ছে ইন্টিগ্রেট করা। আমরা ক্লাস 11 এ শিখেছিলাম ইন্টিগ্রেশন অফ x⁴n মানে কত হয়? x⁴n+1/n+1, আর লিমিট থাকলে লিমিটের মানটা বসাতে হয়। তাহলে এক্ষেত্রেও তাই হবে, e এর ভ্যালু λ/4πε0, আচ্ছা মাইনাসটা সামনে নিয়ে এলাম, dz/z², এখানে করছি আমি, দেখো তাহলে dz/z² মানে z⁻²2 dz, তার ইন্টিগ্রেশন কত হবে? z⁻2 +1 বাই -2 +1, আলটিমেটলি আসবে -1/z, নাকি? এবার এই মাইনাসটা এই মাইনাসের সাথে ক্যান্সেল আউট হবে, তো ফাইনালি পড়ে থাকবে কত? 1/z উইথ লিমিট কত? r +l/2 থেকে r -l/2। কোন সমস্যা হলে আমাকে জানাবে। সিম্পল, আমি দেখো এই জায়গাটায় করে নিয়েছি ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা পাশে করে তুমি এখান থেকে বসাও।
তো যদি তাই হয় তাহলে এখন জেড এর জায়গায় আমি কি বসাবো, এখন এটা একবার বসাবো, এটা একবার বসাবো, তাহলে আমার ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে ক্যাপিটাল ই শুড বি ইকুয়াল টু ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট কি বসবে, একবার আপার লিমিট বসবে, তাহলে 1 বাই আর মাইনাস এল বাই 2 মাইনাস কত বসবে 1 বাই আর প্লাস এল বাই 2। এবার এই ভ্যালুটা বার করলে তোমার ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে গেল। আর করছি না আমি, নিশ্চয় বাকিটুকু আমটুকু লসাগু গসাগু করে আমি ইকুয়েশন থেকে এটা বার করে নিতে পারবো। সো এইভাবে কোনো একটা চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাকে বার করতে পারবো ইউজিং আমরা যে কোনো একটা এলিমেন্টারি অংশ ধরে। এলিমেন্টারি অংশটা এখানে ধরাটা খুব জরুরি, যদি না ধরো তাহলে পরে মুশকিল আছে, নাহলে পরে হবে না। এটা খুব ইজি গেল, এরকম কিছু জটিল অংশ থাকতে পারে, কোনো এক জায়গায় জটিল থাকতে পারে, সেক্ষেত্রে সেই রকম প্রবলেম যেমন হবে অ্যাপ্রোচটাও আমার সেই রকমই হবে। তাহলে আই গেস আমরা এই চার্জ ডিস্ট্রিবিউশন দিকে এরকম টাইপের প্রবলেম অ্যাটেন্ড করতে আমরা পারবো। ওকে, এবার হ্যাঁ বল। আমরা আগের দিন কুলম্বস থিওরেম পড়েছিলাম। কুলম্বস থিওরেমে আমরা দেখেছিলাম যে কোনো একটা পার্টিকেল তার মধ্যে যদি কিছু পরিমাণ চার্জ থাকে, সেখান থেকে আর দূরত্বে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, মানে ভালো করে ভাবো যে এখানে একটা কিউ চার্জ আছে, কিউ চার্জ থেকে ধরো আর দূরত্বে আমি ইলেকট্রিক ফিল্ড বার করছি, তাহলে আমরা কি করেছিলাম যে এই জায়গাটা একটা এরকম করে গোলক কল্পনা করেছিলাম। তাহলে এই জায়গাটা ইলেকট্রিক ফিল্ড কত হয়েছিল না, তো 1 বাই কে এপসাইলন নট ইনটু সিগমা, মনে পড়ছে আগের দিন এরকম কিছু একটা করিয়েছিলাম। এখান থেকে ম্যাক্সওয়েল একটা চমৎপ্রদ একটা ইকুয়েশন বা একটা তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বলছেন এরকম গোলক যদি আমরা ইন্ট্রোডিউস করি এবং তার মধ্যে যদি কিছু পরিমাণ চার্জ থাকে, সে কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে সেটা যে মাধ্যমে আছে সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা যদি এপসাইলন হয়, তাহলে সেখান থেকে নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে কত, কিউ বাই এপসাইলন। তাহলে কোনো একটা চার্জ কে যদি আমি এপসাইলন মাধ্যমে রাখি, সেখান থেকে যে পরিমাণ ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স নির্গত হবে তার পরিমাণ হচ্ছে কত, কিউ বাই এপসাইলন। এটা কি করে হচ্ছে আমরা পরে বোঝাবো, কখন, যখন গাউস পরাবর্তন বোঝাবো। এবং প্রতি একক ক্ষেত্রফলে যতটা পরিমাণ বলরেখা নির্গত হয় সেটাকে বলা হয় তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আই রিপিট, প্রতি একক ক্ষেত্রফলে যতটা পরিমাণ বলরেখা নির্গত হচ্ছে, বলরেখা নির্গত হওয়ার পরিমাণ কত, এতটা। আমি তাহলে এটাকে একটা জাস্ট উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করছি। জাস্ট ইমাজিন করো যে তোমার কাছে কিছু একটা গোলক আছে, জাস্ট ইমাজিন করো, একটা সিম্পল কথাই বলছি আমি, একটা কোনো স্ফিয়ার আছে, সে একটা ছোট স্ফিয়ার আছে, তার মধ্যে আমি কিউ চার্জ রেখেছি। তাহলে এখন বলছি নাম্বার অফ ফোর্স অফ লাইন্স যা এখান থেকে বেরিয়ে যাচ্ছে সেটার ভ্যালু কত, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল কিউ বাই এপসাইলন, যদি সেটা এপসাইলন মিডিয়ামে থাকে। এখন অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল অলসো যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই, তার ভ্যালু কত, একক ক্ষেত্রফল এরিয়া বাই নাম্বার অফ ফোর্স অফ লাইন্স, ফল লিখলাম। সো নাম্বার অফ ফোর্স অফ লাইন্স বাই এরিয়া, এর দ্বারা আমি ইলেকট্রিক ফিল্ডকে ডিটারমাইন করার চেষ্টা করছি। আমি যদি কনসিডার করি এই কেস, এটা ধরো আর রেডিয়াসের একটা গোলক বা সারফেস, তাহলে এখন আমি যদি এখানে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাহলে কিউ বাই এপসাইলন নাম্বার অফ ফোর্স অফ লাইন্স, এখন সে কালাম কিউ বাই এপসাইলন হয়, আর এরিয়া কত না, তো এর এরিয়া কত হবে 4 পাই আর স্কয়ার। যদি এটাকে ঠিকঠাক করো তাহলে দেখবে 1 বাই 4 পাই এপসাইলন কিউ বাই আর স্কয়ার, একদম ডিজায়ার্ড ভ্যালুতে চলে এসছে। তাহলে কোশ্চেন যদি আমাকে ডাইরেক্ট থ্রো না করে, তাহলে কখনো যদি আমি নাম্বার অফ ফোর্স অফ লাইন্স দিয়ে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, কি করব, আমার কোনো একটা সারফেসের এরিয়া জানতে হবে। ওই নাম্বার অফ ফোর্স অফ লাইন্সকে যদি সারফেসের এরিয়া দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি কি পাবে, ইলেকট্রিক ফিল্ড। তাহলে নাম্বার অফ ফোর্স অফ লাইন্স কে যদি এরিয়া দিয়ে ভাগ করি, সেই এরিয়াটা এটাও হতে পারে, সেই এরিয়া এনিথিং হতে পারে। তুমি ভাবতে পারো একটা এরকম করে চোঙ হতে পারে, তার টোটাল এরিয়া নিয়ে নাও, সেই এরিয়া দিয়ে ভাগ করো, তাই বেরোবে। ঠিক আছে, টোটাল নাম্বার অফ ইলেকট্রিক মানে তোমার যে ফোর্স অফ লাইন্স এখানে বলতে হবে আমাকে। ওকে, তাহলে এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড কি করে বার করা যায় সেটা ম্যাক্সওয়েলের থিওরি থেকে ইজিলি ডেভেলপ করতে পারবো।
আমাদের আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে ডাইপোল অ্যান্ড ডাইপোল মোমেন্ট। এটা নিয়ে আমরা আজকে বেশি আলোচনা করব। তড়িৎ দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক। কেমিস্ট্রিতে তোমরা সম্ভবত তড়িৎ দ্বিমেরু বা দ্বিমেরু ভ্রামক পড়েছো। যেমন একটা তড়িৎ দ্বিমেরু যুক্ত অণু হচ্ছে জল, আবার দ্বিমেরু বিহীন আনপোলারাইজড, পোলারাইজড বলা নাই, আনপোলার বা নন পোলার এরকম হচ্ছে কি CH4 হতে পারে। তাহলে এগুলোর মধ্যে এরকম পোলারিটি কি করে আসছে, তো আমরা এটাকে সহজ করে ইন টার্মস অফ ফিজিক্সে বোঝার চেষ্টা করব যে কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে পোলার অর নন পোলার কি করে আসছে। তো আমি প্রথমে আজকে আলোচনা করব আমাদের ডাইপোল। হোয়াট ইজ ডাইপোল? ডাইপোল কাকে বলে? ডাইপোল মিন্স হচ্ছে দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু, এটাকে বলবো আমরা ডাইপোল। দ্বিমেরু কাকে বলে? মেরু মানে কি? ও প্লাস মাইনাস, যার দুটো, একটা প্লাস একটা মাইনাস, এরকম ডাবল পোল থাকবে তাদেরকে বলবো দ্বিমেরু। তাহলে ধরো এই জায়গাটায় কোনো একটা প্লাস আছে, এখানে একটা মাইনাস আছে, এইটাই হচ্ছে দ্বিমেরু। সিম্পল স্যার। কেমন? যদি এরা খুব কম ডিস্টেন্সে থাকে, কাছাকাছি থাকে, তাহলে দুটো ইকুয়াল চার্জ, এটাও প্লাস কিউ, এটা মাইনাস কিউ, সেম অ্যামাউন্ট অফ চার্জ, কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্সটা যদি খুব কম হয়, তখন তারা যে সিস্টেম ফর্ম করে সেই সিস্টেমটা হচ্ছে কি আমার একটা ডাইপোল। সো হোয়াট ইজ দ্য টোটাল চার্জ অফ আ ডাইপোল? একটা ডাইপোলের টোটাল চার্জ কত? 0। কেন? সেম অ্যামাউন্টের চার্জ, প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ, তাহলে টোটাল চার্জ অবভিয়াসলি 0 হবে। সো টোটাল চার্জ অফ এ ডাইপোল শুড অলওয়েজ বি 0। এবং মাথায় রাখতে হবে ডিস্টেন্সটা কিন্তু খুব কম হতে হবে, নেগলিজিবল, খুব কম, একদম কম। যেমন H2O ক্ষেত্রে কি ছিল? O আর H। এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই ডিস্টেন্সটা যথেষ্ট কম, হ্যাংস্ট্রম অর্ডারে, হ্যাঁ না বলো? তো এক্ষেত্রে ডাইপোল ফর্ম করব। সবসময় যে আমরা খুব ক্ষুদ্র ডিস্টেন্স বলেই এই অ্যাংস্ট্রম নেবো তা নয়। আমাদের পরীক্ষায় বা আমাদের অঙ্কে আমরা সেটাকে সেন্টিমিটার এককও ধরতে পারি, মিলিমিটার এককও ধরতে পারি। ঠিক আছে? সো এটাকে আমরা ধরবো যে খুব এরকম নয় যে এখানে একটা রেখেছি 10 মিটার দূরে আর একটা রেখেছি, এরকম ভাববে না। এত বড় ডিস্টেন্স নয়, একটা মোটামুটি ডিস্টেন্স যেটা খুব ছোট বা ক্ষুদ্র, তাহলে পরে অ্যাপ্লিকেবল করা যাবে। এইরকম সিস্টেমটাকে আমরা বলবো ডাইপোল। ডাইপোল, ডাইপোল জানলে আমাদের ডাইপোলকে মেজার করা হয় একটা কোয়ান্টিটি দ্বারা। ডাইপোল ইজ নট এ কোয়ান্টিটি, ডাইপোল সিস্টেম, সিস্টেমটা ডাইপোল। জল, জল একটা কি মানে কোনো কিছু নাউন, আমি জলকে মাপবো কি? এটা হচ্ছে কোয়ান্টিটি। যেমন তার ভলিউম মাপতে পারি, নাম্বার অফ অ্যাটমস মাপতে পারি, তার ওয়েট মাপতে পারি, এরকম। সেরকম ডাইপোল হচ্ছে একটা নাউন, ধরো এটা দ্বিমেরু, একটা সিস্টেম, সিস্টেম। কিন্তু যখন ডাইপোল কার কতটা আছে মাপা হয়, তখন তাকে বলবো আমরা ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। ডাইপোল মোমেন্ট বা তাকে আমরা বলবো দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ ডাইপোলকে আমরা দ্বিমেরু ভ্রামক দ্বারা মাপবো। আর ভ্রামক মানেই তুমি জানো সেখানে কি আসবে? ডিস্টেন্স চলে আসবে। ভ্রামক, মোমেন্ট অফ ইনারশিয়া, জড়তা ভ্রামক, I = mr²। মোমেন্ট অফ ফোর্স, যেটাকে আমরা কি বলি? টর্ক। টর্ক মানে কত? ফোর্স ইন্টু ডিস্টেন্স। সেই রকমই ডাইপোল মোমেন্ট মানে কি লিখবো তাহলে? চার্জ ইন্টু ডিস্টেন্স, এটাকে বলবো ডাইপোল মোমেন্ট। সো ডাইপোল মোমেন্ট এটাকে আমরা P দিয়ে লিখবো। P শুড বি ইকুয়াল টু কত? এনি চার্জ, যে কোনো একটা চার্জ লেখো যার সাপেক্ষে তুমি কোনো সাইন চুজ করবে না, প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, তুমি ম্যাগনিটিউড নেবে। তাহলে আমি এখানে কিউ লিখলাম এই রকম ভাবে। কেন? প্লাস থাক বা মাইনাস থাক, তুমি তার ম্যাগনিটিউড চয়েস করবে, তার প্লাস বা মাইনাস সাইনকে তুমি চয়েস করবে না। ইনটু ডিস্টেন্স, ডিস্টেন্সটা কত? ধরো L। তাহলে এটা হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট, কিউ ইনটু L। সো ডাইপোল মোমেন্ট কত? কিউ ইনটু L। তাহলে এর ইউনিট কত হবে? সিজিএস ইউনিট হবে চার্জ ইনটু লেন্থ, তাহলে ইএসইউ ইনটু সেন্টিমিটার, এবং এসআই একক হবে কুলম্ব ইনটু মিটার। আর তোমরা কেমিস্ট্রিতে সম্ভবত এইটা একক পড়েছো, ডিবাই, ডিবাই ইউনিটটা সম্ভবত পড়েছো। আমরা ফিজিক্সে কুলম্ব, মিটার ইউনিট আর ইএসইউ সেম ইউজই করব, এটা ইউজ করব না আমরা। এখন দ্বিমেরু ভ্রামক কিউ ইনটু L, এটা আমরা বুঝতে পারলাম। এখন ম্যাক্সিমাম কেসে আমাদের ডাইপোল বার করার সময় আমার লেংথের মিডল বার করতে হয়। এবার L যদি টোটাল লেংথ চয়েস করি, মিডল বার করতে গেলে L/2 L/2, যেমন এখানে L/2 ঝামেলা চলে এলো। এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ম্যাক্সিমাম কেসে কি করব? টোটাল লেংথ অফ দা ডাইপোল এটাকে ধরবো 12।
যাতে করে আমার ক্যালকুলেশনে বাই টু টার্মগুলো না আসে, সেই কারণে আমরা এখানে একটা টু ইউজ করতে পারি, যেটাতে সুবিধা হবে। কিন্তু এইটাতে তোমাদের গন্ডগোল যেন না হয়, অঙ্কেও 2 গুণ করে দিচ্ছ। মানে দূরত্ব দিয়েছে কত 10 সেন্টিমিটার, তাহলে এল সমান 10 সেন্টিমিটার নয়, অ্যাকচুয়ালি তখন হবে 2l সমান 10 সেন্টিমিটার। এটা যেন মাথায় থাকে। যদি এটা মাথায় থাকে তাহলে 2l ধরো, নাহলে এল ধরে ধরে করবা। এল ধরে ধরে করতে গেলে এই যে এরকম টাইপের একটা বাজে ক্যালকুলেশন আসবে, এই বাই বা প্লাস এই ক্যালকুলেশন গুলো করতে সমস্যা হবে। সো আমি 2l ধরেই করার চেষ্টা করব। যদি কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে আমি এল ধরে নিই তখন আমি সেটাকে ভেবে নেব। তো আমাদের মাথায় এই কনসেপ্টটা থাকবে যে আমি একটা ডাইপোলকে 2l লেন্থ ধরেই চলছি, এইরকম সিচুয়েশন। ডাইপোল মোমেন্টের ডিরেকশন কি করে হয়? কেমিস্ট্রিতে তোমরা পড়েছো ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে হয় না? তো স্যার সবসময় এদিক থেকে দিয়ে কাজ করে ডাইপোল মোমেন্ট। সো মাথায় রাখবে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোথায় হয়? মাইনাস থেকে প্লাসের দিকে। সো ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে হবে? মাইনাস থেকে প্লাসের দিকে, অলওয়েজ মাইনাস থেকে প্লাসের দিকে ডাইপোল মোমেন্টের ডিরেকশন। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? প্লাস থেকে মাইনাসের দিকে। সো ইলেকট্রিক ফিল্ডের সাথে ডাইপোল মোমেন্টের একটা পার্থক্য ওই জায়গাটাতে, যে ইলেকট্রিক ফিল্ড আমি ই এখানে রেখেছি, তার ডাইরেকশন এই দিকে হবে। কি করে? যদি এটা প্লাস হয়, প্লাস ডাইরেকশন এইদিকে ছাড়বে, যদি এইদিকে মাইনাস থাকে এইভাবে। ওকে, তাহলে প্লাস এখানে যদি প্লাস রাখো তাহলে এইদিকে ঠেলবে, মাইনাস রাখলে টানবে। সো ডিপেন্ড করছে, কিন্তু ডাইপোলের ক্ষেত্রে আমরা সবসময় দেখব তার ডাইরেকশন অলওয়েজ মাইনাস থেকে প্লাসের দিকে হচ্ছে। একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি একটা ট্রায়াঙ্গেল কনসেপ্ট করলাম, একটা ট্রায়াঙ্গেলের কনসেপ্ট নিলাম। এই ট্রায়াঙ্গেলের এই জায়গাটায় রাখলাম -2q চার্জ, এবং বাকি দুটো জায়গাতেই কিউ চার্জ রাখলাম, দ্যাট ইজ অলওয়েজ পজিটিভ কিউ চার্জ। এবং এই ট্রায়াঙ্গেলটার প্রত্যেকটা সাইড হচ্ছে এ। তাহলে এই জায়গাটায় কিভাবে ডাইপোল কাজ করছে আমরা এবার দেখার চেষ্টা করব। সো অ্যাকচুয়ালি যদি আমি এই জায়গাটা দেখার চেষ্টা করি, তাহলে এই জায়গাটায় -2q চার্জ আছে, মানে আমরা এইভাবেও ভাবতে পারি যে -2q চার্জ অ্যাকচুয়ালি নেই, অ্যাকচুয়ালি -q আর -q মিলে চার্জ আছে। তাহলে ইন দ্যাট কেস আমি বলতে পারি যে এইটা একটা -q আর একটা +q ডাইপোল ফর্ম করছে। সিমিলারলি এই -q আর এই +q একটা ডাইপোল ফর্ম করছে। তাহলে এক্ষেত্রে এইখানে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হবে মাইনাস থেকে প্লাসের দিকে, এবং এখানকার ডাইপোলের ডাইরেকশন হবে মাইনাস থেকে প্লাসের দিকে। এবং দুটো ডাইপোলের ডাইরেকশন একই দিকে নয়, একটা এদিক থেকে এইদিকে, একটা এদিক থেকে এইদিকে, কিন্তু তাদের সাইড অর্থাৎ তাদের মধ্যে দূরত্বটা সেম এ। তার মানে ম্যাগনিটিউড যদি দেখো, যেহেতু বোথ চার্জ কিউই আছে সেম, আর তাদের মানে ডিস্টেন্সও সেম, তাহলে প্রত্যেকটাই হবে কত? কিউ ইন্টু এ, পি শুড বি ইকুয়াল টু কিউ ইন্টু এ। ঠিক তো? প্রত্যেকটা ডাইপোল মোমেন্ট কিউ এ। কেন? ডাইপোল মোমেন্টের ফর্মুলা যদি কিউ ইন্টু এ। এবার তুমি বলতে পারো স্যার 2 কেন হলো না? আরে পাগলা, এটা এ আছে দূরত্ব, তাই না? তাই 2 এ তো হবে না, কিউ ইন্টু এ। এবার যদি আমি এখানে ইকুইভ্যালেন্ট ডাইপোল মোমেন্ট বার করতে চাইতাম, ইকুইভ্যালেন্ট ডাইপোল মোমেন্ট, তাহলে কি হবে? ইকুইভ্যালেন্ট ডাইপোল মোমেন্ট মানে ইকুইভ্যালেন্ট মানে এদের বদলে আমি যেখানে একটাই ডাইপোল মোমেন্ট রাখতে চাইতাম, তাহলে সিম্পল এই দুটো ডাইপোল মোমেন্টকে যোগ করো, যা বেরোবে সেটা ইকুইভ্যালেন্ট হবে, মানে এদের দুটোর বদলে একটাই কাজ করবে সেই জায়গাটায়। কি করে দেখো, যদি আমি এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ধরতাম তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি হতো। তাহলে এই বরাবর যদি আমি টানতাম তাহলে এটাও 30 ডিগ্রি হতো, এটাও 30 ডিগ্রি হতো। তাহলে লজিক্যালি এই পি এর দরুন এইদিকে কাজ করতো পি sin 30, আর এদিকে কাজ করতো পি cos 30। সিমিলারলি এদিকেও কাজ করতো পি sin 30, এইদিকে কাজ করতো পি cos 30। দেখতেই পাচ্ছ পি sin 30 পি sin থিটার পরস্পরকে ক্যান্সেল আউট করতো, তাহলে আমার আলটিমেটলি পড়ে থাকতো পি cos 30 দুবার নিচের দিকে। তো অ্যাকচুয়ালি কাজ করতো 2p cos 30 ডিগ্রি নিচের দিকে, এবং এইটাই হতো এদের দুটোর বদলে একটাই ডাইপোল মোমেন্ট। তাহলে কত হতো? আলটিমেটলি 2 ইন্টু পি, পি এর ভ্যালু কত? কিউ ইন্টু এ, পি এর ভ্যালু কিউ এ, আর cos 30 মানে কত হয়? √3/2 নাকি রে? cos 30 √3/2। সো 2 কেটে গেলে পড়ে থাকছে √3qa। তুমি এইভাবে না করে এটার ডাইপোল মোমেন্ট p1 p2, তাহলে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট p শুড বি ইকুয়াল টু √p1² + p2² + 2p1 p2 cos 60 ডিগ্রি করতে পারতে। ক্যালকুলেট করে দেখতে আলটিমেটলি এরকমই কিছু একটা ভ্যালু আসতো। তাহলে ডাইপোল মোমেন্টের কনসেপ্ট আমরা বোঝাতে পারলাম যে কি জিনিস কিভাবে কাজ করে এটসেট্রা এটসেট্রা।
সো ডাইপোল মোমেন্ট, হ্যাঁ না, যে কোনো একটা চার্জ নেব, টোটাল চার্জ যদি নিয়ে নিই তাহলে জিরোই হবে আলটিমেটলি। সেজন্য বলছি ইররেসপেক্টিভ অফ ভ্যালু যে কোনো একটা চার্জ চয়েস করবো, যে কোনো একটা চার্জ, অলওয়েজ একটা চার্জ। কোনটা? এখানে 3Q ফর্ম করতে পারতাম না, তখন আমাকে আরো একটা কিউ চার্জ দিতেই হতো, নাহলে পারতাম না। ওকে, যদি চার্জ সেম না হয় 2Q 2Q 3Q 3Q QQ তবে ডাইপোল ফর্ম হবে। যদি আলাদা চার্জ হয় ডাইপোল মোমেন্ট, ডাইপোল ফর্ম করতে পারবো না আমরা, সম্ভব না। করা যাবে, তখন আমাদেরকে অন্য একটা ব্যবস্থা করতে হবে, পরে অঙ্কতে করাবো, টিপিপিতে আছে তোদের। এত ক্লিয়ার হয়ে গেছে? তাহলে ডাইপোল এন্ড ডাইপোল মোমেন্টের কনসেপ্টটা বুঝতে পারলাম যে কিভাবে কাজ করে। সো ডাইপোল মোমেন্ট বা ডাইপোলকে আমরা কিউ দ্বারা লিখতে পারবো, কিউ দ্বারা, জাস্ট কিউ দ্বারা আমরা চিহ্নিত করতে, সরি পি দ্বারা চিহ্নিত করতে পারবো। পি শুড বি ইকুয়াল টু Q12। এবার দেখো পি অবভিয়াসলি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে পি যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, চার্জ স্কেলার কোয়ান্টিটি, তাহলে লেংথ এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। সো পি ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু 12 ভেক্টর। এখন আমরা এবার কোনো একটা ডাইপোলের জন্য অ্যাক্সিয়াল কোনো পয়েন্ট, অ্যাক্সিয়াল পয়েন্ট এখনই বোঝালাম, অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা বার করার চেষ্টা করব। এবং পরীক্ষায় এটা আগে প্রমাণ হিসেবে আসতো, এখন আসবে না, কিন্তু প্রমাণ তো আমাদেরকে সব করতেই হবে, নাহলে পরে শিখতে পারবো না, সেজন্য প্রমাণগুলো করব। তাহলে আমরা এখানে আলোচনা করব যে একটা ডাইপোলের জন্য অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা এবার দেখার চেষ্টা করব। সো যদি আমরা দেখি, তাহলে ধরো এখানে একটা প্লাস কিউ আর এখানে একটা মাইনাস কিউ, আমরা এরকম একটা ডাইপোল নিলাম যেটার লেংথ হচ্ছে কত 12, যেটার লেংথ কত 12, এরকম একটা চয়েস করলাম। এবার আমি এর মিডল পয়েন্ট থেকে আর দূরে একটা কোনো পয়েন্ট ভাবছি যেটা এখান থেকে আর দূরে অবস্থিত। কোথা থেকে? মিডল থেকে আর দূরে অবস্থিত, মিডল থেকে আর। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এইটা হচ্ছে পি পয়েন্ট। এই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ড কত এটা আমার হচ্ছে বার করা জানতে হবে, এটাই বার করতে হবে আমাকে, যেমন আগেরটা কেস করেছিলাম। তাহলে একটা আমি ডাইপোল চয়েস করেছি, প্লাস কিউ আর মাইনাস কিউ আছে, এবং আমি চাইছি তার সেন্টার থেকে আর দূরত্বে অবস্থিত কোনো একটা পয়েন্ট পি, সেই পয়েন্ট পি এর মধ্যে আমি চাইছি ইলেকট্রিক ফিল্ড কত, ওই পয়েন্ট পি তে ইলেকট্রিক ফিল্ড কত সেটা বার করতে। তো তাই যদি হয় তাহলে এটা প্লাস কিউ মাইনাস কিউ চার্জ আছে, মাথায় রাখবে মাঝে আর কোনো চার্জ নাই, তাই চার্জ ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট যেন মাথায় না চলে আসে। কেন? এটা একটা চার্জ, সিম্পল পয়েন্ট চার্জ, এটা একটা পয়েন্ট চার্জ। তাহলে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা পাবো সেটা রেজাল্ট্যান্ট হবে এই চার্জ, আর এই চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে তার, মানে এর ইলেকট্রিক ফিল্ড এখানে যা হবে এবং এর ইলেকট্রিক ফিল্ড এখানে যা হবে, তাদের রেজাল্ট্যান্ট লব্ধিটা যা হবে সেটাই এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড হবে। তাহলে আমরা যদি এখন প্লাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, কত হবে? তাহলে প্লাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড, তাহলে অবভিয়াসলি প্লাস কিউ চার্জ থেকে যে ডিসটেন্স সেটা হচ্ছে কত? আর মাইনাস এল। তুমি দেখতে পাচ্ছ এই ডিসটেন্সটা এল, এখান থেকে এটা হচ্ছে আর, তাহলে এইখান থেকে ডিসটেন্সটা কত হবে? আর মাইনাস এল। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে আমাদের? অবভিয়াসলি আর মাইনাস এল ডিসটেন্সে যা হওয়ার তাই। তাহলে কত হবে? 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল এর হোল স্কয়ার। এবং এর ডাইরেকশন কোন দিকে হবে? না, তো ডাইরেকশন এই দিক বরাবর কাজ করবে অবভিয়াসলি। কেন? ইলেকট্রিক ফিল্ড এখানে যদি একক ধনাত্মক আধানকে রাখা হয় তাহলে সে তাকে ঠেলে দেবে। ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশন আগের দিন পড়েছিলাম যে কোনো একটা ফিল্ডের মধ্যে যদি আমরা ইউনিট পজিটিভ চার্জকে প্লেস করি, সেই ইউনিট পজিটিভ চার্জ যতটা পরিমাণ ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেই ফোর্সকে বলবো ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে ইউনিট পজিটিভ চার্জ রাখলে পরে সে কোন দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে? ভাই এদিকে ঠেলে দেবে, ওকে প্লাস আছে, প্লাস ওকে ঠেলবে এইদিকে। তাহলে আমি যদি এটাকে ধরি ও, তাহলে এইখানে যে কাজটা করবে সেটা ওপি বরাবর কাজ করবে, অবভিয়াসলি ওপি বরাবর কাজ করবে। ডাইরেকশন আছে বলে একটা কমা দিয়ে দিচ্ছি। এবং মাইনাস কিউ চার্জের জন্য আমার ইলেকট্রিক ফিল্ড কত হবে? এটাকে আমি E1 ধরলাম, E2 কত হবে? না, তো এইখান থেকে ডিসটেন্স তাহলে কত হবে? এইখান থেকে এইটুকু হচ্ছে আর, তাহলে এইখান থেকে এইটুকু তো এল, তাহলে টোটালটা আর প্লাস এল। সো 1/4πε0 কিউ বাই আর প্লাস এল এর হোল স্কয়ার। এবং এর ডাইরেকশন কোন দিকে হবে? এই দিক বরাবর। কেন? মাইনাস প্লাসকে কি করবে? টানবে, সেই জন্য এর ডিরেকশন হবে পিও বরাবর। মাইনাস প্লাসকে টানবে, সেই জন্য ওটা ডিরেকশন হবে পিও বরাবর।
তাহলে এখন যদি আমি এই জায়গাটায় রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাহলে আমি দেখছি একটা কাজ করছে এদিকে, একটা কাজ করছে এদিকে, তাহলে এদের বিয়োগফলই হবে। হ্যাঁ না বলো? এখন কোনটা থেকে কোনটা বাদ দেবো? 1 থেকে 2 বাদ দেবো না 2 থেকে 1 বাদ দেবো? এটা সমস্যা। তাহলে দেখ যে কোনো একটা তুই বাদ দে, মাইনাস হবে মানে তুই ভুল করেছিস, উল্টোটা করতে হবে। আর মোটা মোটা কথা প্লাস কাছে আছে, তাহলে এর এই জায়গাটায় প্রভাবও বেশি হবে, সেই জন্য এর মানটা এখানে বেশি হবে, E1 এর মান বেশি হবেই, আর E2 এর মান কি হবে? কম হবে। সেই জন্য রেজাল্ট্যান্ট ফোর্স আমি সবসময় কি বার করবো? E1 মাইনাস কত হবে? E2। যদি E1 মাইনাস E2 করি তাহলে কত হবে না, তো 1/4πε0 আর তার সাথে কিউ কমন নিয়ে নিলাম, ভালো করে দেখ, তাহলে পড়ে থাকছে 1/r মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল এর হোল স্কোয়ার, এরকম কিছু পড়ে থাকছে অবভিয়াসলি। তো যদি তাই হয় তাহলে ক্যাপিটাল ই শুড বি ইকুয়াল টু, চুপ কর, q/4πε0, ঠিক আছে। এবার দেখ তাহলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এই যে এই দুটোকে গুণ করলাম, আর ওপরে কি আছে? স্কোয়ার, তাহলে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে আর মাইনাস এল এর হোল স্কোয়ার ইন্টু আর প্লাস এল এর হোল স্কোয়ার, এইটার লসাগু এটাই দাঁড়াবে। এবার এখান থেকে যদি আর মাইনাস এল কেটে যায় তাহলে পড়ে থাকছে কত? আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস কত? আর মাইনাস এল এর হোল স্কোয়ার, এরকম থাকবে। কি করে না, তো লসাগু থেকে আর মাইনাস এল বাদ দিলে আর প্লাস এল পড়ে থাকবে, আর প্লাস এল বাদ দিলে আর মাইনাস এল পড়ে থাকবে ভাই। তাহলে ক্যাপিটাল ই শুড বি ইকুয়াল টু 1/4πε0, কেয়ারফুল দেখো, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, ফর্মুলা 4ab, 4ab, তাহলে 4ab মানে কত? 4rl, তার সাথে একটা কিউ গুণ, আর নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এবং এটা ডাইরেকশন কোন দিকে হবে? এটা ডাইরেকশন হবে টুয়ার্ডস অ্যাক্সিয়াস, তাহলে অ্যাক্সিয়াল ওপি, অ্যাক্সিয়াল পয়েন্ট বরাবর, অ্যাক্সিস বরাবর ওপির দিকে কাজ করবে। তাহলে এখন যদি আমি এটাকে ঠিকঠাক দেখি তাহলে 1/4πε0 ইন্টু 2ql, এটাকে রাখলাম 2ql, তাহলে কি পড়ে থাকছে আমার? 2r পড়ে থাকছে, আর নিচে কত পড়ে থাকছে? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এখন 2ql টা কি জিনিস? এখানে যদি লক্ষ্য রাখি তাহলে এদের ডিস্টেন্স ছিল 2l আর চার্জ ছিল q, তাহলে ডাইপোল মোমেন্ট কত ছিল? 2ql, নাকি রে? ডাইপোল মোমেন্ট 2ql হতো, এই যে ফর্মুলা, ডাইপোল মোমেন্টের ফর্মুলা 2ql, সেই জন্য ওটা ডাইপোল মোমেন্ট বলে E শুড বি ইকুয়াল টু P2pr বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। ক্লিয়ার হলো? এবার যদি আমরা একটা বিশেষ কেস চয়েস করি, কেমন? যে আমি বারবার বললাম যে ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে বা ডাইপোলের ক্ষেত্রে ডিস্টেন্সটা খুব কম হয়, যদি সেই রকমই এল এর মানের থেকে আর এর মান অনেক বেশি হয়, মানে এই ডিস্টেন্সটা খুব কম হয় আর এই আর এর মানটা অনেক বড় হয়, অনেক দূরে, তখন এল এর থেকে আর এর মান অনেক বেশি বড় হবে। তো যদি এল এর থেকে আর এর মান অনেক বড় হয় বা বেশি হয়, তাকে আমরা এখানে এলটাকে অ্যাভয়েডই করতে পারবো, এলটাকে আমরা কি করতে পারবো? অ্যাভয়েড করতে পারবো, স্কোয়ার আছে আরো ছোট হবে। সেই কারণে ইলেকট্রিক ফিল্ড শুড বি ইকুয়াল টু 2p/4πε0। এবার দেখ এল কে যদি বাদ দিয়ে দিতাম তাহলে আর স্কোয়ারের হোল স্কোয়ার কত হতো? r⁴, আর উপরে একটা আর আছে, কেটে গেলে কত পড়ে থাকতো? r³, ভালো করে দেখা, উপরে একটা আর আছে আর নিচে আর স্কোয়ারের হোল স্কোয়ার মানে কত? r⁴, তাহলে r/r⁴ কত হতো আলটিমেটলি? r³। এটা হতো আমার ইলেকট্রিক ফিল্ড। সো ইলেকট্রিক ফিল্ড মানে হতো 2p/4πε0 r³, 2p/4πε0 r³। আবার ইলেকট্রিক ফিল্ড বিং এ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ই ভেক্টর শুড বি ইকুয়াল টু কত হয়ে যেত? পি ভেক্টর হয়ে যেত, কারণ পিও একটা ভেক্টর, ইও একটা ভেক্টর, আর আমার চাপই ছিল না। তাহলে এইটা হলো আমার সিম্পল অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, আমরা এটা বার করলাম। তাহলে অ্যাক্সিয়াল পয়েন্টে কোনো একটা ডাইপোলের দরুন ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা একদম যেন মুখস্থ থাকে, 1/4πε0 2p/r³, এটা যেন একদম পুরো মুখস্থ থাকে, 2p/r³। বলো, হ্যাঁ প্রুফ, এটা প্রুফ, তুই বল কি সমস্যা? আরে একটা কাজ করছে এদিক বরাবর, একটা কাজ করছে এদিক বরাবর, ই মানে কত হচ্ছে? E1 প্লাস E2। এবার E1 আর E2 ডিরেকশনটা কি হবে? মাইনাস, সেজন্য আমি প্লাস না লিখে একবার মাইনাস লিখে দিয়েছি, আলটিমেটলি তো মাইনাসই হবে, বুঝলি না? আরে আলটিমেটলি ওপি আর পিও তো মাইনাস, তাহলে আমি এখানে যদি প্লাস বসাতাম তাহলে একটা তো আমার আলটিমেটলি মাইনাস হতোই,
বুঝতে পারলে ব্যাপারটা? আবার আস্তে আবার নর্মাল ভেক্টরে যা, নর্মাল ভেক্টরে যা। একটা দুটো ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে আমি যোগ করে নিই, আর দুটো ভেক্টর যদি 180 ডিগ্রিতে কাজ করে কি করি, মাইনাস করে নিই। ওই 180 কাজ চলো মাইনাস করে নিলাম। ওকে, এই যে কোনো একটা আস্তে কোনো একটা ডাইপোলের জন্য অ্যাক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, তখন এত দূর পর্যন্ত করতে হবে। হ্যাঁ, এইটুকু না, এত পুরোটা ক্লিয়ার। এটা হলো অ্যাক্সিয়াল পয়েন্ট। 2 নম্বর আমরা প্রুফ করব বাই আস্তে পারপেন্ডিকুলার বাইসেক্টর। সো আমরা এখন ইলেকট্রিক ফিল্ড বার করব কোন সিচুয়েশনে, না তো পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটা কি ভালো করে দেখবে প্লিজ। এখান থেকে অনেক প্রবলেম সলভ হয়, অনেক কোয়েশ্চেন হয়, সেগুলো সলভ হয়। দেখ, ধর এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে, আর এখান থেকে সাম ডিস্টেন্স প্লাস কিউ এর একটা চার্জ আছে। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি, এদের যে হাফ আছে, হাফ, এই হাফ, তো এইটাকে ধরলাম হাফ, এই হাফের ওপর কোনো একটা বিন্দু তাকে বলবো পারপেন্ডিকুলার বাইসেক্টর। বাইসেক্টর মানে হাফ ভাঙো আর তার পারপেন্ডিকুলার এরকম। এবার এই জায়গাটা একটা কোনো আরবিট্রারি পয়েন্ট ধরো পি, সেই পি পয়েন্টে আমাকে কি বার করতে হবে, ইলেকট্রিক ফিল্ড, এবং এই রকম ভাবে তার ভ্যালু বেরোবে। কি করে বার করব দেখ। তাহলে প্রথমত এইটা এল, এটা এল, টোটালটা কত 12। আমি নাম দিয়ে দিচ্ছি, এটা ধরো এ, এটা ধরো বি, পয়েন্টগুলো নাম দিচ্ছি পয়েন্ট, এটা এ, এটা বি পয়েন্ট, আর এটাকে কানেক্ট যদি করি আমরা এরকম ভাবে কানেক্ট হবে। এটা নাম দিলাম পি। আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা। অবভিয়াসলি পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে ডিসটেন্স কি হবে, সেমই হবে। পারপেন্ডিকুলার বাইসেক্টর বলে আমার কি এপি শুড বি ইকুয়াল টু কত হবে, বিপি ভাই, সিম্পল কনসেপ্ট, এটাই হবে। এখন এই ডিসটেন্সটাকে আমরা ধরছি কত, এই ডিসটেন্সটাকে ধরছি আমরা, ধরো কি ধরবো, ডি, ধরো ডি, ঠিক আছে, এই ডিসটেন্সটাকে আমি ডি ধরছি। তাহলে এখন পারপেন্ডিকুলার বাইসেক্টরের ডি দূরত্বে বসে আছো। এখন এই সিচুয়েশনে এই জায়গাটায় আমি ইলেকট্রিক ফিল্ড বার করব। তাহলে প্রথমত বি বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ড, এ বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ড, এবং তাদের রেজাল্টেন্ট বার করবো, বাস তাহলে কাজ শেষ। এখানে যা করলাম, অর্থাৎ প্লাসের জন্য ইলেকট্রিক ফিল্ড কত, মাইনাসের জন্য ইলেকট্রিক ফিল্ড কত, দিয়ে তাদেরকে কি করে দাও, যোগ করে দাও। আই রিপিট, প্লাসের জন্য ইলেকট্রিক ফিল্ড কত, মাইনাসের জন্য ইলেকট্রিক ফিল্ড কত, দিয়ে কি করে দাও, যোগ করে দাও। আর ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা ভাই আজকে ক্লাসে বলে দিলাম, 1/4πε0 কিউ বাই ডিস্টেন্সের স্কয়ার, বাস, আর তো কিছু না। তাহলে লজিক্যালি আমি যদি এখন এ বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাহলে এ বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে, সরি বি বিন্দু বার করার আগে বি বিন্দুর জন্য, তাহলে বি বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ড আমি ইবি লিখলাম। ইবি কত, 1/4πε0 কিউ বাই বিপি স্কোয়ার। হ্যাঁ না বল, কিউ বাই বিপি স্কোয়ারই হবে। ডিস্টেন্সটা কত, বিপি স্কোয়ার, বিপি ডিস্টেন্স, এবং এর ডিরেকশন কোন দিকে কাজ করবে, সোজা এদিকে। হ্যাঁ না বল, এদিকেই তো কাজ করবে সোজা, কারণ এইভাবে লাইন বরাবর কাজ করবে। কুলম্বস ল তো তাই ছিল, যে সবসময় যে অ্যাট্রাকটিভ অর রিপালসিভ ফোর্স, তাদের যে সংযোজক সরল রেখা, কানেক্টিং লাইনস, সেই লাইন বরাবর সবসময় কাজ করবে, অলওয়েজ টুয়ার্ডস দ্য লাইন, ঠিক? ওকে, আবার আমি যদি এ বিন্দুর ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাহলে কত হবে, ই এ শুড বি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই এপি স্কোয়ার, এবং এর ডিস্টেন্সটা এই দিক বরাবর হবে। হ্যাঁ না বলে, কারণ মাইনাস আছে ভাই, মাইনাস ওকে টানবে, ভালো করে বুঝো, মাইনাস ওকে টানবে, মাইনাস ওকে টানবে। এবার তুমি বলো না স্যার এও তো একে টানবে, আরে ভাই এটা ইউনিট পজিটিভ, আরে কিউ এর চার্জের পরিমাণ বেশি, এ টানবে ওকে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, তাহলে লজিক্যালি তুমি দেখতেই পাচ্ছ এপি বিপি সমান, কিউ কিউ সবই সমান। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে স্যার ই এ শুড বি ইকুয়াল টু ইবি, এটা হতেই হবে। এখন আমাকে এপি বা বিপি কোনো একটা ভ্যালু বার করতে হবে, তাহলে আমি এপি বা বিপি কোনো একটা ভ্যালু বার করে নিই। তাহলে আমি ধরো এপি বার করব, এপির ভ্যালু কত হবে, এপি, তাহলে এপি স্কোয়ার শুড বি ইকুয়াল টু কত, অতিভুজের স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার মানে এপি শুড বি ইকুয়াল টু কত, রুট ওভার ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবার আমরা যদি এই জায়গাটায় দেখি, এইটা হচ্ছে ই এ, আর এটাকে বলছিলাম, সরি এইটা হচ্ছে ইবি, আর এটা হচ্ছে ই এ। আলটিমেটলি ইবিটাও কি ই এ, কেন ই এ, আরে ভাই দুটোই তো সেম, দুটোই সেম। আমি এটাকে ধরে নিচ্ছি কত, ই ড্যাশ, আমি ই ড্যাশ ধরে নিলাম।
তাহলে আলটিমেটলি ই এর জায়গাতেও কি লিখবো ই ড্যাশ, এবং ই এর জায়গাতেও কি লিখবো ই ড্যাশ, বাস ড্যাশ লিখে দিলাম আমি, সিম্পল, আমি ড্যাশ ধরে নিলাম। এবং ই ড্যাশের ভ্যালু কত হবে, যেহেতু দুটোই সমান তাহলে যে কোনো একটা ভ্যালু লিখে দিন স্যার, আমি যেহেতু এপি দিয়ে করছি তাহলে 1/4πε0 Q/AP², এটাই লেখা থাকলো। এবং এটার ভ্যালু কত 1/4πε0 Q বাই কত হবে d² প্লাস L²। এত ঠিক আছে? এত দূরে কোনো সমস্যা হলে বলবে আমাকে, ভালো করে কনসেপ্টটা বোঝো, এত দূরে কোনো সমস্যা হলে বলবে আমাকে। এখন তাকাও, ই ড্যাশটা এইদিকে কাজ করছে আর এই অ্যাঙ্গেলটা থিটা। আমি যদি একটা এদিক দিয়ে একটা কোনো এর কম্পোনেন্ট ভাবার চেষ্টা করি তাহলে এটা থিটা হলে এটা থিটা, তাহলে লজিক্যালি এর একটা কম্পোনেন্ট এদিকে কাজ করবে কত ই ড্যাশ cos থিটা, আর এইদিকে কাজ করবে ই ড্যাশ sin থিটা। সিমিলারলি এইটা যদি থিটা হয় তাহলে এটাও কত হবে থিটা, তাহলে এটা ই ড্যাশ হলে এইদিকে কাজ করবে ই ড্যাশ cos থিটা, নিচের দিকে কাজ করবে ই ড্যাশ sin থিটা। তাহলে এই দিক বরাবর ই কাজ করছিল, ই এর একটা কম্পোনেন্ট এদিকে পেলাম ই cos থিটা, এদিকে পেলাম ই sin থিটা, এইদিকে ই কাজ করছিল, এর একটা কম্পোনেন্ট পেলাম ই cos থিটা, এদিকে পেলাম ই sin থিটা। তুমি দেখতে পাচ্ছ sin থিটা অপোজিট, ক্যান্সেল করে দিল। তাহলে এখানে ই sin থিটা পরস্পরকে কি করলো ক্যান্সেল আউট করে দিল। তাহলে আলটিমেটলি এই দিক বরাবর কাজ করছে দুটো ই ড্যাশ cos থিটা, আর কোনো কিছু কাজ করছে না। সো আমি যদি এখন ইলেকট্রিক ফিল্ডটাকে বার করতে চাইতাম তাহলে আমার সেটা দাঁড়াতো 2e ড্যাশ cos থিটা, এইটাই হচ্ছে আমার ফাইনাল। তাহলে এটাই হচ্ছে ক্যাপিটাল ই শুড বি ইকুয়াল টু 2e ড্যাশ cos থিটা। এখন ই ড্যাশের ভ্যালু কত, ই ড্যাশের ভ্যালু কত, ই ড্যাশের ভ্যালু হচ্ছে 1/4πε0 ই ড্যাশ, তাহলে q বাই d² প্লাস L², আবার উপরে একটা 2 ছিল গুণ, ঠিক তো, আবার একটা cos থিটা আছে, cos থিটা মানে কত ভূমি বাই অতি, এই দেখো cos থিটা মানে এটা cos থিটা, তাহলে cos থিটা মানে কত ভূমি বাই অতি, L বাই এইটা L বাই AP, তার মানে এটা হবে কত আলটিমেটলি L বাই √d² প্লাস L²। এবং এর ভ্যালুটা কত হবে ই শুড বি ইকুয়াল টু 1/4πε, তুমি দেখতে পাচ্ছ 2QL, তাহলে অ্যাকচুয়ালি 2QL মানে কত, 2QL মানে কত P, 2QL মানে কত P, এক্ষুনি বুঝালাম P মানে হচ্ছে কত 2QL মানে P বাই এদিকে তাকাও, তাহলে কত দাঁড়ায় d² প্লাস L² এর হোল টু দি পাওয়ার কত হবে বেটা 3/2, বাস এটা আমার ভ্যালু। সো এইটাই হচ্ছে আমার ফাইনাল ভ্যালু। এবং যদি আমি এখানে ভেক্টর পুট করতেই চাইতাম তাহলে এখানে কি দিয়ে দিতাম, ই এর মাথায় একটা ভেক্টর, পি এর মাথায় একটা ভেক্টর। সো এটাও তো আমার সেই ভ্যালু। এবার স্পেশাল কেস এখানেও দেখি আমরা, এখানেও যদি স্পেশাল কেস দেখি তাহলে অবভিয়াসলি এই ডি এর মানটা যদি এল এর থেকে অনেক বেশি হয়, তাহলে এল এর থেকে যদি ডি এর মান অনেক বেশি হয় তখন আমরা এই এলটাকে কি করতে পারবো অ্যাভয়েড করতে পারবো, এই ডিটাকে এলটাকে কি করতে পারবো অ্যাভয়েড করতে পারবো নাকি রে, ঠিক তো। তাহলে কত হতো ই শুড বি ইকুয়াল টু 1/4πε0 পি বাই ডি কিউব হতো নাকি রে। এবার আমি এখানে ডি ধরেছি, আমি যদি আর ধরতাম একই ব্যাপার ছিল, কোন বই এক্স ধরতে পারে একই ব্যাপার, আলটিমেটলি সবই একই। তাহলে এর সাথে এর পার্থক্য কি, এটা ছিল আমার অ্যাক্সিয়াল পয়েন্ট তাই এক্স লিখলাম অ্যাক্সিয়াল পয়েন্ট, আর এটা কি পেলাম পারপেন্ডিকুলার বাইসেক্টর বলে পিবি লিখলাম পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে অ্যাক্সিয়ালের সাথে পারপেন্ডিকুলার বাইসেক্টরের পার্থক্য দেখো 2 এর, তার মানে লজিক্যালি আমি এখানে লিখতে পারি কি লজিক্যালি দেখো যে ইলেকট্রিক ফিল্ড ইন দ্য অ্যাক্সিয়াল পয়েন্ট শুড বি ইকুয়াল টু 2 ইনটু ইলেকট্রিক ফিল্ড ইন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর। এটা নিটের কোশ্চেন ছিল রেশিওটা, এর রেশিওটা কোশ্চেন ছিল। এবার তুই যদি এটা জানিস আর কি 10 সেকেন্ডের প্রশ্ন, 10 সেকেন্ডের প্রশ্ন। এবার যদি তুমি বলো না এগুলো মনে রেখে কি লাভ, আমি তো আলটিমেটলি সব ক্যালকুলেট করতেই পারবো, তো কর ক্যালকুলেট বসে বসে, কে মানা করেছে, কেউ মানা করেনি। কিন্তু আমি বারবার সেজন্য বলি যে স্টার্টিং মনে রাখো, শেষ মনে রাখো, মাঝে তুমি ভরে দিবা যা ইচ্ছা, আরে চলে আসবে তখন, চিন্তা নাই। কিন্তু শেষটুকু যদি মনে থাকে না, অ্যাটলিস্ট আমরা তো ডেস্টিনেশনটুকু জানি যে আমাকে এখানে যেতে হবে, ডেস্টিনেশনটুকু জানাটাই আসল। ডেস্টিনেশনটুকু যদি জানতে পারো অনেকটা কিছু এগিয়ে যায়।
এবার তুমি শুরু করেছো, তোমার ডেস্টিনেশন ভুলে গেছো, তোমার ভুল হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। ক্লিয়ার এত দূর? তাহলে আমরা দুটো পয়েন্ট করালাম, একটা এক্সিয়াল, সেক্ষেত্রে 2p/4πε0r³ মাথায় রাখবো আমরা, এবং যেটা পারপেন্ডিকুলার বাইসেক্টর সেটা হয় শুধুমাত্র p/r³। এবার আমাদের সব সময় যদি কোনো কোশ্চেন দেখি, সব সময় যে এরকম সুন্দর সুন্দর অ্যাক্সিয়াল আর পারপেন্ডিকুলার বাইসেক্টর দেবে তার কোনো মানে নাই। এই দুটো বাদেও তো যে কোনো একটা পয়েন্ট হতে পারে। ধর আমি এইখানে বার করতে চাইছি, কি হবে? সেই জন্য আমাকে অ্যাট এনি পয়েন্ট বার করাও শিখতে হবে। সো আমরা এখন অ্যাট এনি পয়েন্ট বার করা শিখব। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ডাইপোল অ্যাট এনি পয়েন্ট। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট ডিউ টু এ ডাইপোল, প্লিজ। এবার বুঝতে পারছি ভেক্টর কেন এত গুরুত্বপূর্ণ ছিল। কোনো সমস্যা এই জায়গাটায়? কোনো সমস্যা আছে প্লিজ? তাহলে এখন আমরা ক্যালকুলেট করব কোথায়? অ্যাট এনি পয়েন্ট। অ্যাট এনি পয়েন্ট, অ্যাট এনি পয়েন্ট তাকাও। তাহলে সেম ধরছি আমরা এক্স্যাক্টলি, ঠিক আছে? প্লিজ ধরো আমি কি ধরলাম, এই জায়গাটায় একটা -q চার্জ আছে এবং এই জায়গাটা একটা +q চার্জ আছে, এবং এইটা হচ্ছে সেই পয়েন্টটা। অবভিয়াসলি বুঝতে পারছো পারপেন্ডিকুলার বাইসেক্টর নয়, পারপেন্ডিকুলার বাইসেক্টর সোজা হতো, আমি একটু সাইড করে নিয়েছি। তাহলে এই -q +q মানে অবভিয়াসলি আমার ডাইপোল মোমেন্টের ডিরেকশন কিন্তু এই দিক বরাবর, ইয়েস অর নো? এটা ডাইপোল মোমেন্টের ডিরেকশন, এবং সেই ডাইপোল মোমেন্টের ভ্যালু কত? সেই ডাইপোল মোমেন্টের ভ্যালু 2ql, এইটা হচ্ছে তার ভ্যালু। অবভিয়াসলি এটা ভেক্টর কোয়ান্টিটি। আমি কি করছি, এর মিডল পয়েন্ট, এর যে মিডল পয়েন্ট আছে সেখান থেকে এর ডিস্টেন্সটাকে ধরছি কত না, তো r ডিস্টেন্সে আছে বসে, r ডিস্টেন্স। এখন আমি ভালো করে এই জায়গাটা দাও, এই জায়গাটায় ফিজিক্স ঢুকে আছে, বাকি সব ক্যালকুলেশন অঙ্ক। এই জায়গাটা দেখো। তাহলে আমি কি করলাম, এই মিডল পয়েন্ট থেকে আমি ওই ডিস্টেন্স p যেখানে আমি ইলেকট্রিক ফিল্ড বার করব সেটাকে ধরলাম r দূরত্বে আছে। এখন এই জায়গাটায় p কাজ করছে এই দিক বরাবর, p ভেক্টর এই দিকে কাজ করছে। তাহলে এখন এই p এর আমি দুটো কম্পোনেন্ট ভাঙার চেষ্টা করছি। এই p এর, এই pটা দুটো কম্পোনেন্ট কোন দিকে না, তো আমি বলছি যে এই p এর একটা কম্পোনেন্ট নেব এই দিক বরাবর, একটা কম্পোনেন্ট নেব এই দিক বরাবর। তাহলে এই p এর একটা কম্পোনেন্ট বার করছি আমি এই দিক বরাবর, তাহলে এর সাথে আরেকটা পারপেন্ডিকুলার ডিরেকশনে বেরোবে, হ্যাঁ না বল? তাহলে আমি যদি দেখি, তাহলে এর পারপেন্ডিকুলার ডিরেকশন ধরো এইটা, এই দিক বরাবর, ইয়েস অর নো? তার মানে আলটিমেটলি এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এই যে ডিরেকশনটা এটা এর সঙ্গে পারপেন্ডিকুলারে আছে, আর এই দিক বরাবরের অ্যাক্সিসে আছে, হ্যাঁ না বল? আলটিমেটলি তুই দেখ এই দিকটা, যে এইটা যদি p ছিল তাহলে এটা থিটা হলে এই দিকটা কাজ করছে আমার কত? p cos থিটা। এই দিকটা কত কাজ করছে? p sin থিটা। আলটিমেটলি এই দুটো যোগ করে আমি কি পাবো? p পাবো, হ্যাঁ না বল? তাহলে আমি ওই p ডাইপোল মোমেন্টটাকে দুটো অংশে বা উপাংশে, কম্পোনেন্টে ভাঙলাম এমন ভাবে যে p cos থিটাটা ওই p বিন্দু যেখানে আমি ইলেকট্রিক ফিল্ড বার করব তার অ্যাক্সিস বরাবর আছে, দেখ অ্যাক্সিস বরাবর গেছে। আর এই p sin থিটাটা কেমন ভাবে গেছে? পারপেন্ডিকুলার বাইসেক্টর, দেখ পারপেন্ডিকুলার বাইসেক্টরে বসে আছে, দেখ এই বরাবর, দেখ পারপেন্ডিকুলার বাইসেক্টরে বসে আছে। তাহলে এই জায়গাটা দেখ পারপেন্ডিকুলার বাইসেক্টরে এইখানে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিকে ছিল? স্যার ডাইপোল মোমেন্টের ডাইরেকশন এদিকে ছিল, হ্যাঁ না বল? কেন? ডাইপোল মোমেন্টের ডাইরেকশন তো সব সময় মাইনাস থেকে প্লাসের দিকে, ডাইপোল মোমেন্টের ডাইরেকশন তো মাইনাস থেকে প্লাসের দিকে। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দেখ উল্টো দিকে, উল্টো দিকে, বুঝতে পারছিস? ডাইপোল মোমেন্টের ডাইরেকশন এদিকে, ইলেকট্রিক ফিল্ডের দিকে। তাহলে এখানে দেখ, এখানে দেখ, এখানে দেখ, তাহলে এই দিকে ডাইপোল মোমেন্ট কাজ করছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড নিশ্চয়ই এই দিকে কাজ করবে, হ্যাঁ না বল? তাহলে এই জায়গাটায় এই p sin থিটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে সেটা এই দিক বরাবর কাজ করবে, হ্যাঁ না বল? ঠিক বলছি তো? আবার যেটা আমার অ্যাক্সিয়াল পয়েন্ট ছিল, অ্যাক্সিয়াল পয়েন্টে কি ছিল? এইটা মাইনাস প্লাস ছিল, তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড এই দিকে কাজ করেছিল, মানে ডাইপোল মোমেন্ট যেই দিকে ইলেকট্রিক ফিল্ডও সেই দিকে। তাহলে এইটা যদি অ্যাক্সিয়াল পয়েন্টে হয় তাহলে ডাইপোল মোমেন্ট এই দিকে কাজ করছে,
ইলেকট্রিক ফিল্ড আমার ওই দিকেই কাজ করবে। সো আমার অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড কাজ করবে এই দিকে, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? কেন? কারণ আরে ভাই সাইন থিটা কস থিটা নিজেরাই তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে আছে, তাহলে এদের জন্য ইলেকট্রিক ফিল্ড গুলো কি হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। এই কনসেপ্টটা কি মাথায় ঢোকাতে পেরেছি? বলবে আমাকে কোন দিকে? প্লাস মাইনাস তো, মাইনাস থেকে প্লাস নিচ্ছিস তো, তাহলে মাইনাস থেকে প্লাস নিলে কি হবে? ওইদিকে কাজ করছিল না? একটু আগে মনে করে দেখ। আরে বাবা, ডাইপোল মোমেন্টের দরুন কোন দিকে কাজ করছিল? মাইনাস কিউ প্লাস কিউ, এই ছিল তো। এখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছিল? এদিক না? তারপরে তাই নিয়েছি, ডাইপোল মোমেন্টের ডিরেকশন যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকে। বুঝতে পারলি এবার না বুঝতে পারিস নি? ভালো করে এর সাথে মেলা, তাহলে বুঝতে পারবি। বুঝতে পারছি ব্যাপারটা? হলো দূর। তাহলে তাহলে এখন আমরা দুটো কেস পেলাম, একটা কস থিটার জন্য, একটা সাইন থিটার জন্য। একটা কস থিটার জন্য এই দিকে, একটা সাইন থিটার জন্য এই দিকে। তাহলে কস থিটার জন্য যে কম্পোনেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড, তাহলে একটা কাজ করছে এইদিকে। এই ইলেকট্রিক ফিল্ডটাকে আমি ধরলাম E1, আর এই ইলেকট্রিক ফিল্ডটাকে ধরলাম E2। তাহলে লজিক্যালি E1টা কত না, তো অ্যাক্সিস বরাবর। গল্প করিস না বাবা, বেকার বেকার, ভাল লাগছে না, বাড়ি চল যা, টাইম ওয়েস্ট করিস না, অঙ্ক কর, কাজে লাগবে। তাহলে E1 সমান কত? E1 সমান কত? টাকা দিকে। তাহলে অ্যাক্সিয়াল পয়েন্ট এইদিকে, অ্যাক্সিয়াল পয়েন্ট এইদিকে, তাহলে এইদিকেই কাজ করছে। তাহলে E1টা হবে অ্যাক্সিয়াল পয়েন্ট বরাবর যে ডাইপোল মোমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড ছিল সেটাই। তাহলে অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড কত ছিল? 1/4πε0 2p/r³। হ্যাঁ না বল? ঠিক ছিল তো, একটু এখানে লিখেছিলাম মনে করে দেখ। তাহলে এটা কত হবে? তাহলে 1/4πε0 2p, কিন্তু p লিখবো না, কেন লিখবো? কি লিখবো? p cos থিটা। কেন? আলটিমেটলি তো p নাই, p cos থিটা আছে। হ্যাঁ না বল? তাই 2p cos θ/r³। আর পারপেন্ডিকুলার বাইসেক্টর তো লিখে রেখেছি ফর্মুলা, ফর্মুলা তো লেখাই আছে আমার। কত না, তো E2 কত হবে? পারপেন্ডিকুলার বাইসেক্টরে 1/4πε0 2p sin θ বাই কত লিখবো? r³। তুমি বলবে স্যার এখানে তো d ছিল, আরে ডিসটেন্সটা তো আমি r ধরেছি, তো r ধরলে r³ নেবো। আমি এখানে কত ধরেছিলাম? d, বলে কি নিয়েছিলাম? d³। আর দু ক্লিয়ার হচ্ছে? কে বুঝতে পারিসনি বল? ও এটা 2 হবে না, সরি, আমার খালি ওই ছেলেটা গল্প করছে বলে মাথা ওই দিকটা যাচ্ছে। ঠিক আছে, আব্দুর ক্লিয়ার হচ্ছে? আব্দুর, তাহলে দুটো ফোর্স বা দুটো ভেক্টর যদি পরস্পর পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করে, তাহলে তাদের রেজাল্টেন্ট কত হয়? √ দুটো ভেক্টরের স্কোয়ার আর তাদের যোগ। তার মানে অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড E শুড বি ইকুয়াল টু কোন দিকে কাজ করবে? এই দিক বরাবর। হ্যাঁ না বল? এই বরাবর। যদি আমরা সামান্তরিক আঁকতে পারতাম, তাহলে E শুড বি ইকুয়াল টু কত হতো? √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। ভালো করে দেখবো এবার, দেখ p 1/4πε0 1/4, এই পুরোটা স্কোয়ার হবে। স্কোয়ার হওয়ার জন্য কমন নিয়ে বাইরে বার করে দিতে পারবো। আমি একবারে করছি, ভালো করে ভাব। কত আর লিখবো বল? 1/4πε0 তারও স্কোয়ার হবে। তাহলে আমি সেটাকে যদি কমন নিই, তাহলে আলটিমেটলি কত পড়ে থাকবে? 1/4πε0 বেরিয়ে যাবে, স্কোয়ার রুট তো। আবার দেখ p আছে, তাহলে p স্কোয়ারের কমন নিলে কত? আবার p বেরিয়ে যাবে, তাহলে p বেরিয়ে গেল। পরে থাকলো 2 cos θ হোল স্কোয়ার, মানে কত? 4 cos স্কোয়ার θ, ঠিক তো? আর পরে থাকলো কত? sin θ স্কোয়ার, তাহলে sin স্কোয়ার θ। আর নিচে একটা পড়েছিল r³, তাই এই জায়গাটায় আমি লিখে দিলাম r³। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? ঠিক। তাহলে ফাইনালি 1/4πε0 p/r³ রুট। এবার একটা কস আছে, একটা সাইন আছে, তো আমি সবগুলোকে কসে নিয়ে চলে আসি, তাও হবে। আবার তুই সবগুলোকে সাইনেও আনতে পারিস, তোর ব্যাপার। তাহলে আলটিমেটলি যদি আমি সবগুলোকে এই কসে নিয়ে আসি, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কত হয়? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সেই জন্য মাইনাস দিলে পরে কত হবে? 3 cos স্কোয়ার থিটা প্লাস কত? 1। এইটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু অ্যাট এনি পয়েন্ট। এইটা যে এটা বেরোলো, তার ভ্যালিডিটি কোথায়? যে হ্যাঁ আমরা ঠিকঠাক বার করতে পেরেছি, তার ভ্যালুয়েশনও তো লাগবে, ভ্যালিডিটি তো লাগবে, ভ্যালিডেশন। ভ্যালিডেশন নাম্বার 1, দেখ আমরা অ্যাক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা বার করি এখান থেকে। টাকা যদি অ্যাক্সিয়াল পয়েন্ট হয়, তুই ভাব, তাহলে অ্যাক্সিয়াল পয়েন্ট মানে মাইনাস কিউ প্লাস কিউ, এটা হচ্ছে তার অ্যাক্সিয়াল পয়েন্ট। তাহলে অ্যাক্সিয়াল পয়েন্টে এই যে থিটাটা কত হবে বলতো? 0। হ্যাঁ না বল? দেখ থিটাটা কত হবে অ্যাক্সিয়াল পয়েন্টে? 0।
তাহলে থিটা যদি অ্যাক্সিয়াল পয়েন্টে বার করা হবে 0, তখন ইলেকট্রিক ফিল্ড অ্যাট অ্যাক্সিয়াল পয়েন্ট কত হবে 1/4πε0 p/r³ √ থিটা 0 মানে 1, তাহলে 3 + 1 মানে 4, 4 এর রুট কত হয় 2, এই যে 2 p/r³ এর ভ্যালু চলে এসেছে। ও লিমিটে দিয়েছি ছিল নাকি, মনে পড়ছে অ্যাক্সিয়াল 2 p/r³ ছিল। সিমিলারলি যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর নাও, থিটার ভ্যালু কত হবে 90। দেখ পারপেন্ডিকুলার বাইসেক্টরে থিটার ভ্যালু কত হয়, এই যে এইটা নাকি এটা থিটা 90, তাহলে cos 90 ভ্যালু কত 0, তাহলে এটা 0 1 পড়ে থাকলো মানে p/r³, এটা p/r³। তাহলে এখন যদি আমাকে 45 ডিগ্রি যে কোনো অ্যাঙ্গেলে দেয়, আমি ইজিলি সেই অ্যাঙ্গেলে ইলেকট্রিক ফিল্ড বার করতে পারবো, যেহেতু আমরা এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের জন্য কতটা পরিমাণ ডাইপোলের জন্য কতটা পরিমাণ ইলেকট্রিক ফিল্ড হয় সেটা বার করার টেকনিকগুলো মোটামুটি জানতে পারলাম। ক্লিয়ার হয়েছে? এত ক্লিয়ার? এবার কোন অ্যাঙ্গেলে কাজ করছে এটাও যদি বার করতে হয়, তাহলে সিম্পল, এখানে একটা অ্যাঙ্গেল ধরে নেবো ফাই নাকি রে, তাহলে tan phi বার করে নিলেই হয়ে গেল। কেন? তাহলে এটা যদি E2 হয়, এটাও E2, তাহলে tan phi মানে কত E2/E1। ঠিক বলছি তো? কারণ আমরা দুটো ভেক্টর কত অ্যাঙ্গেলে কাজ করছে সেটা ইজিলি বার করতে পারবো ভাই। যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো ভেক্টর কাজ করে, তাহলে রেজাল্টেন্টের সাথে আরেকটা ভেক্টর কত অ্যাঙ্গেল করেছে আমরা tan phi বার করলেই তো হয়ে যায়। ক্লাস 11-এ শিখেছিলাম। এত ক্লিয়ার হয়েছে? সবার বলবে আমাকে এত ক্লিয়ার হয়েছে? তো লজিক্যালি আমরা আজকে শুধুমাত্র কি করলাম, এখনো পর্যন্ত তিনটে জিনিস পড়লাম, ওই ডাইপোল মোমেন্ট আর ওই ডাইপোল মোমেন্টের দরুন তিনটে সিম্পল ক্যালকুলেশন, আর জটিল কিছু করিনি আজকে। ঠিক আছে? এখন কোনো একটা ডাইপোল মোমেন্টকে যদি আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে প্লেস করি তাহলে কি হবে একটু ভাববো। এবার বলি ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কাকে বলে। যদি কোনো এক জায়গায় ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স গুলো পরস্পর প্যারালাল হয় এবং ইকুই ডিস্টেন্স হয়, একই দূরত্বে থাকে, তখন যে ইলেকট্রিক ফিল্ড আমরা পাই তাকে বলবো কি অবভিয়াসলি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এক্সাম্পল দিচ্ছি, আমরা আগের দিন বলেছিলাম যে কোনো জায়গায় যদি ইলেকট্রিক ফোর্স লাইনগুলো ডেন্সড হয় সেই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কি বেশি, আবার যদি ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স গুলো একটু দূরে দূরে থাকে তাহলে সেই জায়গাটা হচ্ছে তুলনামূলক উইকার ইলেকট্রিক ফিল্ড আছে। তাহলে সিমিলারলি আমি যদি এইরকম একটা ডায়াগ্রাম ড্র করি যেখানে ইলেকট্রিক ফিল্ড গুলো কাছাকাছি আছে, মানে কেমন, ধরো ইলেকট্রিক ফিল্ড গুলো এরকম কাছাকাছি আছে, আবার ইলেকট্রিক ফিল্ড গুলো একটু পরে দূরে দূরে চলে গেছে, আবার দূরে দূরে চলে গেছে, তাহলে এই যে জায়গাটা এটা অবভিয়াসলি নন ইউনিফর্ম। কেন নন ইউনিফর্ম? এখানে ইলেকট্রিক ফিল্ডের মান বেশি, এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কেমন না, তো E1 গ্রেটার দেন হবে E2। এটা অবভিয়াসলি নন ইউনিফর্ম। কেন নন ইউনিফর্ম? কারণ একইভাবে ইলেকট্রিক ফিল্ড ডিস্ট্রিবিউটেড নয়। ডিস্ট্রিবিউটেড একই রকম ভাবে থাকলে তখন তাকে বলবো ইউনিফর্ম। তাহলে স্যার ইউনিফর্মের একটা এক্সাম্পল দিন আমাদেরকে, দেখাচ্ছি। ধরো এটা একটা প্লেট, এটাও একটা প্লেট, এই দুটোই প্লেট আছে, প্লেটের মধ্যে ডিস্টেন্স সেম। এবার এটা যদি প্লাস কিউ চার্জ দাও তাহলে এটা পুরো প্লাস চার্জ হয়ে যাবে, প্লাস কিউ। আর এটাকে ধরো মাইনাস কিউ চার্জ দিলে, এটাকে কি দিলাম মাইনাস কিউ। ঠিক আছে? এবার আমি এই দিকটাকে কি করলাম, গ্রাউন্ড করে দিলাম। গ্রাউন্ড করার ফলে এই মাইনাস চার্জ গুলো আর যাবে না। কেন বলতো, আগে বুঝলাম বাউন্ড চার্জ। কেন? এই প্লাস গুলো মাইনাস গুলোকে কি করে ধরে নেবে। ঠিক আছে? এখন তাহলে এই জায়গাটায় কি দেখছি, প্লাস কিউ মাইনাস কিউ আছে। তাহলে এখন এই জায়গাটায় যেহেতু সেম চার্জ আছে, সবগুলো সেম ডিস্টেন্স, তাহলে এই জায়গাটায় যে ফিল্ডটা পাবো সেটা হবে আমাদের কি অবভিয়াসলি ইউনিফর্ম ফিল্ড। কিন্তু এই যে সাইড এই সাইড গুলোতে না সারফেস চার্জ ডেনসিটি বেশি হবে। কেন? আগের দিন বোঝালাম যেটা সূচালো জায়গা সেই জায়গায় চার্জ কি হয়, বেশি জমা হয়। তাহলে এখানে চার্জ বেশি জমবে, এখানেও চার্জ বেশি জমবে, বলে এই জায়গাটায় না একটু ঘন হবে ইলেকট্রিক ফিল্ড। আমি বোঝাতে পারছি? সিমিলারলি এই জায়গাটাও কি হবে, ঘন হবে। সো মোটামুটি টার্মিনাল পয়েন্টটাকে যদি বাদ দাও তাহলে মোটামুটি ভেতরে কি থাকে আমার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইউনিফর্ম নন ইউনিফর্ম আমি বলতে পারলাম। তাহলে কোনো একটা জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ডের মান একই থাকে, ইলেকট্রিক ফিল্ড যদি চেঞ্জ না হয় ভ্যালু এবং ডাইরেকশন, তখন তাকে বলবো ইউনিফর্ম। যদি চেঞ্জ হয় নন ইউনিফর্ম। এরকমই সিচুয়েশন আমরা একটা ইমাজিন করছি যে কোনো একটা জায়গায় আমরা কি করলাম, একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, সে এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এরকম একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে।
এরকম একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এইভাবে কাজ করছে। আমি এই জায়গাটায় কি করছি, একটা ডাইপোলকে প্লেস করছি। সে একটা ডাইপোলকে আমি এই জায়গাটায় প্লেস করলাম, কেমন, উইথ অ্যাঙ্গেল থিটা। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ। এবার ভালো করে দেখ, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে, মানে কিউ এর উপর এইদিকে একটা ফোর্স কাজ করছে, কত না, তো এইদিকে কাজ করছে ফোর্স কিউ ই, এবং এর ডিরেকশন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের দিকে হবে, হ্যাঁ না না বল। আর এখানে কাজ করছে কত, মাইনাস কিউ ই, এটা নিচে কাজ করবে, কেন, মাইনাস আছে ভাই। প্লাস কিউ ই যদি ওপরে কাজ করে, মাইনাস কিউ ই কোন দিকে কাজ করবে, নিচে কাজ করবে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ কোন একটা ডাইপোলকে যদি কোনো একটা ইউনিফর্ম ফিল্ডে রাখা হয়, তখন তার উপর দুটো টার্মিনাল পয়েন্টে সেম ম্যাগনিটিউড কিন্তু অপোজিটলি চার্জ ফোর্স বা অপোজিট ফোর্স ক্রিয়েট বা তৈরি হয়ে গেছে। এগুলোকে আমরা 11-এ বলেছিলাম কাপল বা দ্বন্দ্ব। তাহলে এইরকম দুটো ফোর্স যারা একই ম্যাগনিটিউড কিন্তু অপোজিটলি ডিরেক্টেড, এরা কি করবে, এর মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি করবে। এবং ঘূর্ণন সৃষ্টি করার জন্য আমার এই জায়গাটায় যে জিনিসটার প্রয়োজন সেটা হবে টর্ক। তাহলে এখানে অবভিয়াসলি একটা টর্ক কাজ করবে। এখন তাহলে এই জায়গাটায় টর্ক কাজ করবে, হ্যাঁ, দেয়ার উইল বি সাম টর্ক, বাট এখানে যদি নেট ফোর্স বার করতে চাও, নিটের কোশ্চেন কত হবে, সো এইরকম সিচুয়েশনে নেট ফোর্স কত হবে, 0। কেন, দেখো এই পুরো সিচুয়েশনে এখানে কাজ করছে কিউই, এখানে কাজ করছে মাইনাস কিউই, টোটাল চার্জ কত, 0, তো টোটাল ফোর্সও কত, 0। সো কোনো ফোর্স এখানে কাজ করছে না, আলটিমেটলি এখানে কাজ করছে অ্যাকচুয়ালি কি, টর্ক। তুমি বলবে টর্ক মানে তো স্যার ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স কি করে 0 হচ্ছে, আর এখানে কিউই টোটাল কিউই মিলে এখানে ফোর্স 0 হচ্ছে, টোটাল ফোর্স 0 হচ্ছে। কিন্তু আমরা টর্ক কখনো টোটাল ফোর্স দিয়ে বার করি না, ইয়েস অর নো, আমরা একটা ফোর্স ধরি, হ্যাঁ না না বল। আমরা কখনো টোটাল ফোর্স নিই না, যদি টোটাল ফোর্স বার করতে যেতাম আলটিমেটলি সবই কি হয়ে যেত, 0। সেই জন্য এই জায়গাটায় টর্ক কত হবে, তো আলটিমেটলি টর্ক যদি বার করতে চাই, টর্ক মানে হচ্ছে যে কোনো একটা ফোর্সের ম্যাগনিটিউড ইনটু তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, হ্যাঁ না বল, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা দ্বারা আমরা টর্ক কে বুঝি। তাহলে এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হবে না, তো এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স এইভাবে বার করতে পারো তুমি, এখানে একটা ডটেড লাইন দাও, এটা ডটেড লাইন দাও, তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স নাকি। তাহলে এটা এ, এটা বি, এটা যদি সি হয়, তাহলে অবভিয়াসলি এটা থিটা হলে আমি লিখতে পারবো কত, এটাও থিটা নাকি রে, ঠিক তো, কারণ এটা লাইন হলে এটাও তো লাইন হয়ে যাবে একটা, তাই না। তাহলে এই লেন্থটাকে আমি ধরছি কত, 12, ঠিক আছে। না এইটা নয়, আমরা এইটাকে থিটা ধরতে পারবো নাকি রে, একান্তর কোণ আরো সুবিধা হবে তো, এটাও থিটাই হবে আলটিমেটলি, কি ভাবছি আমি, ঠিক আছে, এত ক্লিয়ার হয়েছে। আচ্ছা এটাকে ধরে নিই, অসুবিধা কি আছে, তাহলে থিটা। তাহলে এখন ফোর্স কত না, তো ফোর্সের তো শুধু ম্যাগনিটিউড, সাইন চয়েস করবো না কিউই, আর ডিসটেন্স কত না, তো এইটা যদি 12 হয়, এই ডিসটেন্সটা কত, তাহলে আমি যদি এখান থেকে দেখো সাইন থিটা চয়েস করি, তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতি, তার মানে এসি বাই 12, তাহলে এসি বাই 12, তাহলে এসি সমান কত হবে, 12 সাইন থিটা। তার মানে এসিটাই কি এখানে সেই লম্ব দূরত্ব, হ্যাঁ না না বলো, ঠিক তো তাই। তার মানে আমি এখানে কত লিখবো, 2L সাইন থিটা। সো অ্যাকচুয়ালি টর্ক সমান কত হবে, Q12 মিলে কি তৈরি করে, পি নাকি রে, একটু আগে বারবার বলছি, কিউ আর 12 মিলে কি তৈরি করবে, পি। তাহলে আলটিমেটলি কত হবে, পিই সাইন থিটা। সো টর্ক শুড বি ইকুয়াল টু পিই সাইন থিটা। আবার তোমরা জানো ক্রস প্রোডাক্টটাই আমরা কি ইউজ করি, সাইন। সেই জন্য আমি যদি ভেক্টর নোটেশন লিখতে চাই, তাহলে টাও ভেক্টর শুড বি ইকুয়াল টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর। এটা আমাদের বোর্ডের কোশ্চেনে এমসিকিউ আকারে এসেছিল, আমার কোন সাল মনে নেই, বোর্ডের কোশ্চেনে এটা এমসিকিউ আকারে এসেছিল। সো টাও ভেক্টর শুড বি ইকুয়াল টু পি ক্রস ই। এখানে কোশ্চেন ছিল টাও পি আর ই এর মধ্যে রিলেশনশিপটা নিচের কোনটা, তখন একটা রিলেশন এটাই হতো, টি শুড বি ইকুয়াল টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর। এত ক্লিয়ার, এত ক্লিয়ার হয়েছে বলবে আমাকে প্লিজ, এত কি সবার ক্লিয়ার হয়ে গেছে বলবে আমাকে প্লিজ। এত ক্লিয়ার হয়েছে সবার। এবার তাহলে আমরা
কোনো একটা ডাইপোলকে এরকমই একটা ইলেকট্রিক ফিল্ডে রাখলাম এবং সেই জায়গাটায় দেখলাম যে সেই ডাইপোলের ওপর ভাই একটা টর্ক কাজ করছে এবং টর্কের ভ্যালু কত পিই সাইন থিটা এবং টাউ ভেক্টর শুড বি ইকুয়াল টু পি ক্রস ই। তার মানে পি আর ই যেদিকে কাজ করছে টর্ক তার পারপেন্ডিকুলার থাকবে। ই কোন দিকে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড যদি এই বরাবর কাজ করে আর ডাইপোল কাজ করছে তোমার কোন দিক বরাবর, ধরো এই দিক বরাবর কাজ করছে, তাহলে টর্ক কাজ করবে কোন দিকে, এই দিকে। বুঝতে পারলাম ব্যাপারটা? ওকে এইভাবে ঘোরাবে, বুঝতে পারছি। এবার ধরো সামহাউ আমি এইভাবে রেখেছি, টর্কটা ইকুইলিব্রিয়ামে আছে, থাকতেই পারে কোন একটা পজিশনে ও ইকুইলিব্রিয়ামে দাঁড়িয়ে আছে চুপচাপ। আমি কি করলাম, ওকে ডি থিটা কোণে ডিফ্লেক্ট করলাম। মানে ডাইপোলটা এইভাবে ছিল কোন একটা ইলেকট্রিক ফিল্ডে, এরকম ভাবে ছিল, আমি কি করলাম ওকে ফার্দার ডিফ্লেক্ট করলাম একটা সাম অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে, ডি থিটা কোণে ওকে ডিফ্লেক্ট করলাম। এবার আমি ডাইপোলটা এইরকম ভাবে ইকুইলিব্রিয়ামে ছিল, আমি যখন ওকে এরকম ভাবে ডিফ্লেক্ট করব তাহলে আমাকে বলের বিরুদ্ধে কাজ করতে হবে। আর এই যে বলের বিরুদ্ধে কাজ করছি মানে সেই ওয়ার্ক ডান বা কাজটাই এর মধ্যে এনার্জি হিসেবে সঞ্চিত থাকবে। তাহলে কোনো একটা ইউনিফর্ম ফোর্স ফিল্ডে বা ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা টর্ককে যদি আমি ডি থিটা কোণে ডিফ্লেক্ট করতে চাই তাহলে আমাকে কত কাজ করতে হবে, ওয়ার্ক ডান। তাহলে সিম্পল স্যার, ক্লাস 11-এ ওয়ার্ক মানে পড়েছিলাম কি না, তো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আর ফোর্সের জায়গায় যদি টর্ক হয় তাহলে ডিসপ্লেসমেন্টের জায়গায় কি হবে, থিটা। কেন, অ্যাঙ্গুলার ফোর্সকে যদি টর্ক বলি তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকেও কি লিখবো, থিটাই তো লিখবো, হ্যাঁ না বল। সো যেখানে টর্ক সেখানে থিটা। সো এই জায়গায় যখন আমি সামান্য ডি থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করেছি, সো if we deflect the dipole by d theta angle যদি ডিফ্লেক্ট করি তাহলে dw should be equal to tau into d theta। কেন, ডট প্রোডাক্টই হয় নাকি রে, ইনটু নিলাম টাউ ইনটু d theta। এবার টাউ এর ভ্যালু কত, টাউ মানে হচ্ছে পি সাইন থিটা, তাহলে পিই সাইন থিটা ডি থিটা। এবার আমি কতটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করেছি ওকে, ডি থিটা। আমি ডি থিটা চাইছি না, আমি তোমাকে বলছি 45 ডিগ্রি থেকে 180 ডিগ্রি এইভাবে তুমি ওকে ডিফ্লেক্ট করো, দিয়ে তোমাকে কত কাজ করতে হচ্ছে বার করো। তাহলে কি করবো, ইন্টিগ্রেশন, হ্যাঁ না বলো, তাছাড়া তার উপায় নাই। তো আমি এখানে সামান্য অ্যাঙ্গেল ডি থিটায় ওকে ডিফ্লেক্ট করেছিলাম, কিন্তু এখন বলছি না আমি ডি থিটা চাইছি না, আমি তোমাকে একটা ভ্যালিড ভ্যালু বলছি, কত, 45 থেকে 180। এবার 45টাকে আমি থিটা 1 আর 180টাকে যদি থিটা 2 লিখি তাহলে আমি টোটাল ওয়ার্ক ডান পাবো কত, ইন্টিগ্রেশন ওভার থিটা 1 থেকে থিটা 2, হ্যাঁ না বলো। যেটা আমি বলছিলাম কত, 45 থেকে 180, এবং সেখানে আমি কত লিখবো, পিই সাইন থিটা ডি থিটা। অবভিয়াসলি পিই কনস্ট্যান্ট, কেন ভাই, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাই ই এর ভ্যালু চেঞ্জ হবে না। আর ডাইপোল তো ফিক্সড, ডাইপোল মোমেন্টও চেঞ্জ হবে না, পি একই থাকবে। সেই জন্য W should be equal to PE integration of sin theta d theta within limit theta 1 to theta 2। এত ক্লিয়ার হয়ে গেছে? এবার তাই যদি হয় তাহলে পরে sin theta d ইন্টিগ্রেশন কত হয়, মাইনাস cos theta। তাহলে অ্যাকচুয়ালি হবে PE মাইনাস cos theta, মাইনাস বাইরে বার করে দিলাম, cos theta আপার লিমিট cos theta 2 মাইনাস cos theta 1। এবার মাইনাস ভেতরে ভরে দিলে পরে ওয়ার্ক ডান হবে কত, পিই cos থিটা 1 মাইনাস cos থিটা 2। এইটা হচ্ছে ওই ডাইপোল মোমেন্টের বা ডাইপোলের জন্য ওয়ার্ক ডান। এবার ধর আমার ডাইপোলটা 0 ডিগ্রিতে ছিল, মানে ডাইপোলটা কেমন হয়েছিল, ডাইপোলটা এইভাবে ছিল নাকি, এইভাবে ডাইপোলটা ছিল 0 ডিগ্রি। এবার ওকে আমি কত ডিগ্রিতে ডাইপোলকে চেঞ্জ করতে চাইছি, থিটা অ্যাঙ্গেলে। তাহলে যদি 0 ডিগ্রি থেকে থিটা 2 শুড বি ইকুয়াল টু থিটা অ্যাঙ্গেলে, মানে 0 থেকে ওকে থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করতে চাই, তখন ভ্যালুটা দাঁড়াবে W শুড বি ইকুয়াল টু PE, তাহলে থিটা 1 এর ভ্যালু 0, তাহলে cos 0 এর ভ্যালু কত, 1, তাহলে 1 মাইনাস থিটা 2 জায়গায় থিটা লিখলে cos থিটা। সো এইটাই হচ্ছে 0 থেকে থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করার জন্য ওয়ার্ক ডান, W শুড বি ইকুয়াল টু P
পি ইন্টু ই ব্র্যাকেটে 1 মাইনাস কস থিটা, পি ইন্টু ই ব্র্যাকেটে 1 মাইনাস কস থিটা। সো কোন একটা ডাইপোলকে যদি আমি কিছু সাম অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করতে চাই, তাহলে আমাদেরকে যতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেই ওয়ার্ক ডানের ভ্যালুটা মোটামুটি আমরা এখানে বুঝলাম। ঠিক আছে, ওকে। এরপর আমরা পড়ব পরাবিদ্যুৎ বা ডাই ইলেকট্রিক্স। ডাই ইলেকট্রিক্স কাকে বলে তার আগে পড়ি আমরা অন্তরক কাকে বলে। ইনসুলেটর, ইনসুলেটর কাকে বলে? যার মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হতে পারে না, অর্থাৎ ফ্রি ইলেকট্রনস থাকে না, সেই রকম পদার্থকে আমরা বলি ইনসুলেটর। এবার ফ্রি ইলেকট্রনটা কি যদি একটু কনসেপচুয়ালি বুঝতে চাই, তাহলে কনসেপ্টটা হচ্ছে এইরকম যে কোনো একটা পার্টিকেল, কোনো একটা মেটাল, কোনো একটা যে কোনো এলিমেন্ট, তার কি হয় সবচেয়ে বাইরের একটা কক্ষপথ থাকে, তাকে বলা হয় ভ্যালেন্স সেল। এখন আমরা ভ্যালেন্স শেলকে ভ্যালেন্স শেল না বলে ভ্যালেন্স ব্যান্ড বলি। কেন বলি? আমরা সেমিকন্ডাক্টরে পড়াবো। কারণ আমরা এভাবে বলতে পারি যে একটা কক্ষের মধ্যে শুধু একটাই শক্তি নাই, তার মধ্যে অনেক ছোট ছোট উপকক্ষ আছে। সো আমরা যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেখছি এন, তার ভেতরে এরকম ছোটখাটো অনেক কক্ষ উপকক্ষ মিলে আছে। হ্যাঁ না বল? সেজন্য আমি এই জায়গাটাকে একটা শক্তি স্তর না বলে একটা ব্যান্ডের মতো বলছি, একটা ব্যান্ড। এবার যদি তুমি দেখো ইনসুলেটরের ক্ষেত্রে এইটা ধরো ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড যোজ্যতা কক্ষ, আর ইনসুলেটরের ক্ষেত্রে যোজ্যতা কক্ষে ভাই ইলেকট্রন তোমার থাকে, অবভিয়াসলি থাকে। এবার কোন একটা ইলেকট্রন যদি ভ্যালেন্স ব্যান্ডে থাকে সে কখনো তড়িৎ পরিবহন করতে পারবে না। সে তখনই তড়িৎ বা তাপ পরিবহন করতে পারবে যদি সে কন্ডাকশন ব্যান্ডে যায়। এখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের এনার্জি গ্যাপটা হয় অনেক বেশি, এটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ, অনেক বেশি হয় 6-7 ইলেকট্রন ভোল্ট। স্বাভাবিকভাবে ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করতে পারে না বলে এই জায়গাটায় কোনো ইলেকট্রন থাকে না, সেই জন্য ইনসুলেটর অ্যাকচুয়ালি তড়িৎ পরিবহন করতে পারে না। আবার যদি মেটালের ক্ষেত্রে ভাবো, মেটালের ক্ষেত্রে যেটা তোমার ভ্যালেন্স ব্যান্ড সেটাই হচ্ছে তোমার কি কন্ডাকশন ব্যান্ড। মানে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড পরস্পর কি করে ওভারল্যাপ করে যায়, সেই জন্য ভ্যালেন্স ব্যান্ডের সব ইলেকট্রনগুলোই ওই কন্ডাকশন ব্যান্ডেই পাওয়া যায়। সেই কারণে মেটালের মধ্যে দেখা যায় বেশিরভাগই সবাই তড়িৎ পরিবহন করতে পারে, সেই কারণে এরা গুড কন্ডাক্টর হয়ে দাঁড়ায়। এটা ছাড়াও আরো একটা পদার্থ পাওয়া যায় যেখানে আমাদের ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করতে পারে, কারণ তাদের গ্যাপটা অনেক কম। যেমন সিলিকনের ক্ষেত্রে হয় বোধহয় 1.11 ইলেকট্রন ভোল্ট, এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় 0.67 ইলেকট্রন ভোল্ট, এবং ম্যাক্সিমাম ইলেকট্রন এরকম করে জাম্প করে চলে যেতে পারে। সেই জন্য তারা খুব ভালো তড়িৎ পরিবহন না করতে পারলেও অল্প পরিমাণ পারে, এদেরকেই আমরা কি বলি সেমিকন্ডাক্টর। এখন আমরা আলোচনা করছি এই বেটাকে নিয়ে, ইনসুলেটর। তাহলে ইনসুলেটরের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে না, ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে না। তাহলে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো যদি কন্ডাকশন ব্যান্ডে না যায় তাহলে এরা তড়িৎ পরিবহন করতে পারছে না। এখন কোন একটা ইনসুলেটরকে যদি নেওয়া হয়, কোন একটা ইনসুলেটর, তাদের মধ্যে পজিটিভ চার্জ প্রোটন এবং নেগেটিভ চার্জ ইলেকট্রন দুটোই থাকে। এবার কোন কোন ইনসুলেটরের ক্ষেত্রে এই নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ আলাদা আলাদা ডিস্টেন্সে থাকে, সাম ডিস্টেন্স। আবার কোন কোন ইনসুলেটরের ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ একত্রে একদম কাছাকাছি গায়ে গায়ে লেগে থাকে। যাদের মধ্যে গায়ে গায়ে লেগে থাকে তাদের পোলারিটি বা আমরা মেরুবর্তিতা, পোলারিটি বা মেরুবর্তিতা জিরো। কেন? একসঙ্গে যেহেতু আছে, আলাদা আলাদা ভাবে নেই, তাই তারা কোনো রকমের ডাইপোল মোমেন্ট ক্রিয়েট বা ডাইপোল ক্রিয়েট করতে পারে না, একসঙ্গে থাকছে বলে। কিন্তু যাদের মধ্যে একটু সেপারেট আছে, একটু ডিস্টেন্স আছে, তাদের মধ্যে সবসময় একটা ডাইপোল মোমেন্ট মাইনাস থেকে প্লাসের দিকে লক্ষ্য করা যায়। এই রকম সিচুয়েশনে পদার্থগুলোকে আমরা বলবো ডাই ইলেকট্রিক। ডাই ইলেকট্রিক, তারা ইনসুলেটর
কিন্তু তাদের মধ্যে এরকম প্লাস মাইনাস একটু আলাদা আলাদা আছে, একত্রে নাই, মানে কি একটু ডিস্টেন্সে আছে বলে তাদের মধ্যে সামান্য পরিমাণ ওই পোলারিটি দেখা যায়। ক্লিয়ার হলো? এখন আমি যদি কোনো একটা এই রকম পদার্থকেই বাইরের কোনো এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখি, তো ধরো বাইরের এক্সটার্নাল ফিল্ড E0 হওয়ার কারণে এ মানে কি প্লাস গুলোকে দূরে ঠেলবে, হ্যাঁ না না বলো? কারণ ইলেকট্রিক ফিল্ড মানে কি প্লাসকে দূরে ঠেলবে, তার মানে এই দূরে দূরে প্লাস তৈরি হবে, হ্যাঁ না না বলো? তাহলে এই কাছাকাছি জায়গায় মাইনাস আধান তৈরি হবে। তার মানে এই E0 ধরুন ভেতরে E0 ঢুকছে এবং এই মেটালটা বা এই পদার্থটার মধ্যে মাইনাস প্লাসের একটা আলাদা আলাদা ডিস্টেন্স তৈরি করে দিচ্ছে। তার ফলস্বরূপ কি হচ্ছে, প্লাস এবং মাইনাসের মধ্যে এই ম্যাটেরিয়ালটার ভেতরে প্লাস থেকে মাইনাসে একটা ইলেকট্রিক ফিল্ড অটোমেটিক্যালি জেনারেট করছে। কি বললাম? যখন এইভাবে রেখেছি কোনো ব্যাপার নাই, জিরো, কিন্তু যখনই তাকে ইলেকট্রিক ফিল্ডে ভরছি তখন দেখছি এক্সটার্নাল ফিল্ডের জন্য মাইনাসগুলো এইদিকে, প্লাসগুলো দূরে চলে যাচ্ছে। তার ফলে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এর ভেতরে একটা অটোমেটিক ফিল্ড জেনারেট হয়ে যাচ্ছে। এবং আমি যদি এখন এর ভেতরে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইতাম, সেটা কত এইদিকেই কাজ করতো, কত না, তো E0 মাইনাস ইপি এক্সটার্নাল ফিল্ডের থেকে কম, কিন্তু এক্সটার্নাল ফিল্ডের থেকে কম হলেও ইপির থেকে বেশি। অর্থাৎ যদি তার নিজের ডাইপোল মোমেন্ট থাকতো তার থেকেও কিন্তু এটা কি হয়ে যেত, বেশি। ফলস্বরূপ আমি এই বডিটার মধ্যে এইরকম ইলেকট্রিক ফিল্ড ভেতরে জেনারেট করতে পারছি এবং সেটা বিভিন্ন জায়গায় আমার কাজে লাগতে পারে। কোন জায়গায়? যে সমস্ত জায়গায় আমরা কোনো একটা বডিকে ডাই ইলেকট্রিক মিডিয়ামে ঢোকাবো, কোনো একটা চার্জের মাধ্যমে ডাই ইলেকট্রিক বডি প্লেস করব চার্জের মধ্যে, কোনো একটা ক্যাপাসিটার তৈরি করব, তার মধ্যে কেমন ডাই ইলেকট্রিক পদার্থ দেব, সমস্ত জায়গায় যে জায়গায় ডাই ইলেকট্রিক নিয়ে কাজ হয় সেই সমস্ত জায়গায় আমরা এর ওপর রিসার্চ করে কোন ম্যাটেরিয়ালটা কেমন ডাই ইলেকট্রিক সেইটা চয়েস করে আমরা কাজ করতে পারবো। তার উপর বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করা যেতে পারে, যেটা বেটার সুইটেবল সেটা নিতে পারবো। যেমন আমরা আগে দেখতাম কম্পিউটার কি হতো, বড় বড় হতো, কেন? ট্রায়োড ডায়োড বড় বড় ইউজ করা হতো। আজকে সেই একটা কম্পিউটার চিপ ছোট্ট মোবাইলে ঘড়ির মধ্যে চলে এসছে। কি করে হলো? কারণ কোন ম্যাটেরিয়াল কিভাবে রিয়াক্ট করছে, কিভাবে কাজ করছে, এগুলো বারবার এক্সপেরিমেন্ট করে 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 আমরা পেয়েছি। যেমন রিসেন্টলি আমরা সুপার কম্পিউটার বানাতে গেলে দেখতাম যে সুপার কম্পিউটার চালাতে গেলে মূলত 10-12 কেলভিন টেম্পারেচার যেতে হচ্ছে, তার বাইরে সুপার কম্পিউটার কাজ করছে না। আজকে প্রায় 100 কেলভিনের মধ্যে সুপার কম্পিউটার কাজ করছে। কি করে? কারণ আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালকে বারবার ইউজ করেছি, দেখেছি কোনটাতে সেটা ভালো ফ্রুটফুল হচ্ছে। এইরকমই বিভিন্ন স্টেট আছে যে স্টেটে কম্পিউটারগুলো কাজ করছে। নতুন রিসেন্ট আবিষ্কার হচ্ছে টপোলজিক্যাল স্টেট। টপোলজিক্যাল স্টেট বা টোপো কন্ডাক্টর হচ্ছে এমন কন্ডাক্টর যে পরম শূন্য উষ্ণতার অনেক বেশি উষ্ণতাতে কাজ করছে এবং সেক্ষেত্রে দেখা গেছে সেটা সফল হচ্ছে। এবং কোন একটা নর্মাল কম্পিউটার যা কাজ করতে সময় নেবে, ওই টোপোলজিক্যাল স্টেটে থাকা কম্পিউটার তার থেকে অনেক বেশি ফাস্ট করবে। তাহলে কি করে পেলাম? এই সমস্ত ম্যাটেরিয়াল গুলোকে বিভিন্ন স্টেটে কাজ করিয়ে আমরা যখন কোনো একটা ম্যাটেরিয়ালকে এইভাবে দেখছি, সে এখন তড়িৎ পরিবহন করে, যেমন উদাহরণ দিচ্ছি একটা হিরে, ডায়মন্ড নর্মালি তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু ডায়মন্ডকে যদি 4 কেলভিন টেম্পারেচারে নিয়ে যাও সে সুপার কন্ডাক্টর হয়ে যায় ভাই। তাহলে স্টেট চেঞ্জ হয়ে গেল, সে অবভিয়াসলি কি হলো, নিজের ক্যারেক্টারিস্টিক্সও চেঞ্জ করলো। এরকম ভাবে এগুলো কাজ কোনো না কোনো জায়গায় আমরা ইউজ করি যেগুলোর দরকার আমাদের পড়ে। সো সেই সমস্ত দরকারের জন্যই আমরা এগুলোকে ইউজ করি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কি হবে? যাদের আলাদা হয় না এটা তো বলা হলো না। দেখ, যদি আলাদা না হয় তাহলে এরকম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি নিতাম তাহলে ইলেকট্রিক ফিল্ড দিতাম, কিন্তু প্লাস মাইনাস গুলো আর আলাদা হতো না, হ্যাঁ না না বল? মাইনাস প্লাস গুলো জোরে জোরেই থেকে যেত, আলটিমেটলি কেটে কুটে কত হয়ে যেত? 0 হয়ে যেত। সেই কারণে এক্ষেত্রে এটা দেখানো যেত না। কিন্তু যেহেতু এদের মধ্যে ডিস্টেন্স আছে, তাহলে এ বাইরে থেকে দিলে আরো দূরে দূরে চলে যেতে পারতো, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতাম। E0 এক্সটার্নাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড দিয়েছি ওকে আমি,
হ্যাঁ আমি এখানে প্লাস চার্জ রেখেছি, তাহলে ইলেকট্রিক ফিল্ড চলে আসবে। এখানে প্লাস কিউ চার্জ দিয়েছি, ধর বড় চার্জ, তাহলে এর জন্য এখান থেকে কি হচ্ছে, ফোর্স অফ লাইন বেরোচ্ছে। এই ফোর্স অফ লাইন গুলোই তো এরকম কাজ করছে, বুঝতে পারলি? নবসারিস নি রয়েছে, ওকে। আচ্ছা, পরাবৈদ্যুতিক সামর্থ্য, এটা খুব ইম্পর্টেন্ট। কোনো একটা ম্যাটেরিয়ালকে আমি কতটা ইলেকট্রিক ফিল্ডে কাজ করব সেটা জানাও দরকার। যেমন ধরো আমাদের বাড়িতে যে টিউবলাইট বা আমাদের যে যন্ত্রগুলো ইউজ হয় সেগুলো সব 220 ভোল্টে ইউজ হয়, কারণ আমি জানি ওটা 220 ভোল্ট। এবার কোনো একটা বাচ্চা সে তো জানে না 220 ভোল্টের কনসেপ্ট কি। এবার ধরো মোবাইল ফোন সে চার্জ করছে, দেখছে চার্জ হচ্ছে না, তাহলে সে কি করতে পারে যে এই চার্জারের মাথার বদলে কি করলো, এটাকে বার করে এখান থেকে দুটো তার বার করে জুড়ে ডাইরেক্ট দিয়ে দিল। আরে দিতে তো পারে, জানে যে এর মধ্যে কারেন্ট গেলেই হবে, তাহলে তো চলবে না, কেন ফোন তো চার্জ হবে 5 ভোল্ট 10 ভোল্টে। সেক্ষেত্রে কি হলো, আমার জানা দরকার যে কোন যন্ত্র কততে অপারেট হবে, এটাকে বলবো পরাবৈদ্যুতিক সামর্থ্য। এই যন্ত্রটা সর্বাধিক কতটা পরিমাণ ইলেকট্রিক ফিল্ডের জন্য ঠিকঠাক। যদি তার থেকে বেশি ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিই, এ কি হয়ে যাবে, ব্রেকডাউন, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে ম্যাটেরিয়ালটা। তাকে বলবো আমরা কি, ইলেকট্রিকের তোমার হচ্ছে মানে পরাবৈদ্যুতিক সামর্থ্য। সো পরাবৈদ্যুতিক সামর্থ্য জানার এটাই রিজন যে কোনো একটা ম্যাটেরিয়ালকে আমি কোথায় ইউজ করছি তার আগে জেনে নাও যে আমার ইলেকট্রিক ফিল্ড কত, সেই ম্যাটেরিয়ালটা সেটার রিটেনশন পাওয়ার আছে কিনা। যদি না থাকে তাহলে ভাই ছেড়ে দাও, আর তার উপর নিয়ে যাও অন্য কোনো ম্যাটেরিয়াল চয়েস করো। তাহলে এর ফলে কোনো একটা ম্যাটেরিয়ালের ক্ষতি হওয়ার চান্স বা আমার সময় নষ্ট বা ইত্যাদি যাই হোক এগুলো থেকে বাঁচা যায়। এটাকে পরিমাপ করা হয় কিভাবে, ওই ইলেকট্রিক ফিল্ডের ইউনিটেই মাপা হয়, বিশেষ করে কিলো ভোল্ট পার মিলিমিটার এই ইউনিটে মাপা হয়। বেসিক্যালি ভোল্ট পার মিটার ইউনিটেই তুমি মাপতে পারবে তাকে, যেটা কিলো ভোল্ট পার মিলিমিটার মানে ভোল্ট পার মিটারই অ্যাকচুয়ালি। সো কিলো ভোল্ট পার মিলিমিটার বা ভোল্ট পার মিটার এই এককে মাপতে পারবে। এটাকে বলছি আমরা ডাই ইলেকট্রিক স্ট্রেংথ বা পরাবৈদ্যুতিক সামর্থ্য। ডাই ইলেকট্রিক স্ট্রেংথ বা পরাবৈদ্যুতিক সামর্থ্য। তাহলে আজকে কি কি করালাম যদি একটু মনে করি। আজকে একটা সিম্পল অঙ্ক বোধহয় করালাম, যে কোনো একটা অঙ্ক নয়, প্রবলেম, যে একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমরা ডাইপোল পড়লাম, ডাইপোল মোমেন্টের ক্যালকুলেশন করলাম, আমরা ডাইপোল কোনো টর্ক কোনো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখলে পরে তার উপর কি টর্ক কাজ করে সেটা দেখলাম, এটসেট্রা এটসেট্রা। আজকের ক্লাস আমরা এতদূর পর্যন্তই রাখবো, থিওরি ক্লাসটা, এবং নেক্সট দিন আমরা আর একটা ক্লাস নেবো গাউস থিওরেম দিয়ে, আমরা চ্যাপ্টার শেষ করে দেবো। তাহলে গাউস থিওরেম হলে পরে আমাদের ইলেকট্রিক ফিল্ড কমপ্লিট হবে, কিন্তু আমাদের অঙ্ক কমপ্লিট হবে না। তার জন্য টিপিপি দুটো দেওয়া আছে, একটাতে সম্ভবত দেখবে 30খানা কোশ্চেন দেওয়া আছে, একটাতে 20টা। আশা করবো এক সপ্তাহে 50টা কোশ্চেন মোর দ্যান এনাফ। গাউস থিওরেমের টিপিপি দেওয়া হয়নি, ওটা নেক্সট দিন দেবো, যেহেতু নেক্সট দিন পড়াবো। তাহলে আজকে ইলেকট্রিক ফিল্ড এবং ওই ডাইপোলের যা ছিল তাই টিপিপি দেওয়া রইল। ওকে।